লার্নিং অবজেক্টিভস হচ্ছে এখানে 4টা লার্নিং অবজেক্টিভস। At the end of the session, students will be able to learn about what is gender integration. ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝাই ডিটেইলস জানবো, হ্যাঁ। আর টাইপস অফ জেন্ডার ইন্টিগ্রেশন, কত ধরনের ইন্টিগ্রেশন হতে পারে, আর হচ্ছে ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন্টিগ্রেশন রিপ্রোডাক্টিভ হেলথ, এন্ড ফাইনাল হচ্ছে হোয়াট ইজ জেন্ডার মেইন স্ট্রিমিং। সো ইন্টিগ্রেশন থেকে আলাদা একটা শব্দ হচ্ছে মেইন স্ট্রিমিং। এই শব্দটা তোমরা প্রায় শুনে থাকবে, এই কারণে আমি এটা অ্যাড করেছি যে জেন্ডার জানলা, আর যদি কেউ জানতে চায় যে মেইন স্ট্রিমিং করতে হবে জেন্ডারকে, তাহলে যদি বুঝতে না পারো, বলতে না পারো, তাহলে তো হবে না। এই কারণে জেন্ডার মেইন স্ট্রিমিংটা জানতে হবে। ওকে, তাহলে এই ছবিটাতে তোমার এক্সপ্লেইন করছে হোয়াট ইজ জেন্ডার ইন্টিগ্রেশন। এই ছবিটা মনে রাখলে তোমার মনে থাকবে যে জেন্ডার ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝাই। তাহলে এখানে প্রথম এটা দেখো, ডিফারেন্সেস ইন অ্যান্ড ইনইকুয়ালিটিজ বিটুইন ওমেন অ্যান্ড মেন। মেন অ্যান্ড ওমেনের মধ্যে কি কি ধরনের ডিফারেন্সেস গুলো আছে, কি কি ধরনের ইনইকুয়ালিটিস গুলো এক্সিস্ট করছে, সেটাকে আমরা অ্যাড্রেস করব। কোথায় কোথায় আমরা দেখবো, এখানে প্রোগ্রাম সাইকেলের মধ্যে প্ল্যানিং এর সময় আমরা দেখবো ডিফারেন্স ইন ইনইকুয়ালিটিস বিটুইন মেন অ্যান্ড উইমেন। ধরো তুমি যে কোনো প্রোগ্রাম করছো, সেই প্রোগ্রাম প্ল্যানিং এর সময় তুমি দেখবা যে এখানে এই প্রোগ্রামের মধ্যে প্ল্যানিং এর মধ্যে তোমার কি কি আছে, ইমপ্লিমেন্টেশনের মধ্যে তুমি এটাকে অ্যাড্রেস করবা। ফাইনালি যখন অ্যাসেস করবা, প্ল্যানিং ইমপ্লিমেন্টেশনের করে প্রোগ্রাম যখন আমরা অ্যাসেস করব, অ্যাসেসমেন্টের সময়ও তোমার জেন্ডারের ডিফারেন্স এবং ইনইকুয়ালিটিস বিটুইন মেন অ্যান্ড উইমেন, এই জিনিসটাকে প্রোগ্রামের মধ্যে আমার অ্যাড করতে হবে। তো প্রোগ্রামের প্রত্যেকটা সাইকেলে যদি তুমি জেন্ডারের ডিফারেন্স এবং ইনইকুয়ালিটিস যেগুলো আছে বিটুইন মেন অ্যান্ড উইমেন, এই জিনিসগুলোকে যদি প্রপারলি হ্যান্ডেল করি, প্রপারলি কেয়ার করি, সেটাকেই হচ্ছে জেন্ডার ইন্টিগ্রেশন। প্রোগ্রাম সাইকেলের 3টা অ্যাসপেক্টে, এখানে 3টা অ্যাসপেক্টের কথা বলা হয়েছে, 3টা অ্যাসপেক্টেই তোমার ডিফারেন্সেস অ্যান্ড ইনইকুয়ালিটিস বিটুইন মেন অ্যান্ড উইমেন। এখন এই যে প্রোগ্রামের এই যে জেন্ডারকে ইন্টিগ্রেট করছি আমরা, প্রোগ্রামের মধ্যে যে জেন্ডারকে অ্যাড্রেস করছি, জেন্ডারকে ইনক্লুড করছি, জেন্ডারটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে কনসিডার করছি, কেন করছি, এটাতে আমার লাভ কি, জেন্ডারকে আমার অ্যাড্রেস কেন করব, কেন গ্রেটার সোশ্যাল ইকুইটি। এই জেন্ডারকে অ্যাড্রেস করার জন্য আলটিমেটলি সোশ্যাল ইকুইটিটার জন্য একটা ইম্প্যাক্ট হবে, গ্রেটার সোশ্যাল ইকুইটি। আর একটা হচ্ছে ইমপ্রুভড আউটকাম। কিসের আউটকাম? আউটকাম হচ্ছে প্রোগ্রামের আউটকাম। সো প্রোগ্রাম যেটা তুমি পারফর্ম করছো, সেখানে যদি আমি এই জেন্ডারটাকে অ্যাড্রেস করতে পারি, যে মেন অ্যান্ড উইমেনের কি রোল আছে, কি ইনইকুয়ালিটিস এখানে আছে এবং কি ডিফারেন্স আছে, এটা যদি আমি অ্যাড্রেস করি, তা আমার প্রোগ্রামের আউটকামটা ভালো হবে। প্রোগ্রাম আউটকাম ভালো হলে সোশ্যাল যে ইকুইটি যেটা, এখানেও একটা ইম্প্যাক্ট ফেলবে এই ইন্টিগ্রেশন করার মাধ্যমে। ওকে, মনে হয় এই ছবিটা দেখে এই জিনিসটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমাদের লাভ, আউটকাম হচ্ছে আমাদের এটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশনটা করছি ডিফারেন্সটাকে অ্যাড্রেস করছি, ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করছি। কোথায় অ্যাড্রেস করছি? সব ধরনের পার্টিকুলার রিপ্রোডাক্টিভ সব ধরনের প্রোগ্রামের মধ্যেই প্ল্যানিং এর সময় করতে হবে, ইমপ্লিমেন্টেশনের সময় এবং অ্যাসেসমেন্ট। তার বেনিফিট কি? দিস আর দ্য বেনিফিট, ইমপ্রুভড আউটকাম অ্যান্ড গ্রেটার সোশ্যাল ইকুইটি। তার মানে এই যে ডিফারেন্স গুলো কমে যাবে, ইনইকুয়ালিটিস গুলো কমে যাবে সোসাইটিতে। এই যে মেল অ্যান্ড ফিমেলের যে ডিফারেন্সেস আছে, যে ইনইকুয়ালিটিস আছে, এই জিনিসটা অনেকটা কমবে। তাহলে ইকুইটি হবে, সোশ্যাল ইকুইটি হবে। এখানে হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, এই ডেফিনেশন আমি যে কথাগুলো বললাম ওটাই ডেফিনেশন আকারে এখানে বলছি। ইট ইজ এ স্ট্র্যাটেজি। সো একটা স্ট্র্যাটেজি এটা ফর মেকিং উইমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স কনসার্নস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস an integral dimension of design, implement, monitoring, evaluation of policies and programs in all political, economic and societal sphere. সব ধরনের প্রোগ্রামের কথা বলছি, ইভালুয়েশন অফ পলিসিস এন্ড প্রোগ্রামস, সেটা পলিটিক্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, সোসাইটাল স্ফিয়ার হতে পারে।
দেখবো যখন, যদি আমি জেন্ডারটাকে অ্যানালাইসিস করে দেখি যেখানে মেনের রোল কি, ওমেনের রোল কি, তার কি ধরনের অ্যাক্টিভিটিস হবে, তার কি, কার কি রেসপন্সিবিলিটি হবে, কি ধরনের অ্যাক্টিভিটিস হবে, আলটিমেটলি কে বেনিফিট হবে, তাহলে সেটা আমার অবজেক্টিভস এর মধ্যে আমার থাকতে হবে। আমি যে ওয়ার্ক প্ল্যান করব, আমি যে মনিটর করব, ইভালুয়েশন করব, সবকিছুর মধ্যেই আমার ইন্টিগ্রেশনটা, জেন্ডার ইন্টিগ্রেশন থাকতে হবে। তাহলেই আমি একটা অনেক সাকসেসফুল একটা প্রোগ্রাম করতে পারবো, এবং সোশ্যাল ইকুইটি আলটিমেটলি দ্যাট উইল লিড টু সোশ্যাল ইকুয়ালিটি। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো একটু তো আমরা আগেই বলেছি জেন্ডার ইন্টিগ্রেট করতে কি ইমপ্রুভ করে। ওয়াই ইন্টিগ্রেট জেন্ডার ইন্টু রিপ্রোডাক্টিভ হেলথ? রিপ্রোডাক্টিভ হেলথে কেন ইন্টিগ্রেট করবে? ইন্টিগ্রেটিং জেন্ডার ইমপ্রুভস হেলথ, জেন্ডার ইকুইটি। তাহলে হেলথ আলটিমেটলি বেনিফিটেড হবে মেল, বোথ মেন অ্যান্ড উমেন, তাদের হেলথ ইমপ্রুভ করবে এবং জেন্ডার ইকুইটি হবে। To integrate gender into health programs came about because of the firm belief and emerging evidence that integrating gender improves outcomes in health and gender. এটা আমরা আগেও বলেছি, এটা কি এক্সপ্লেইন করা হয়েছে এখানে, যে কথাটা ছোট্ট করে দেখানো হয়েছে এটা এখানে এক্সপ্লেইন করা হয়েছে। ইন্টিগ্রেটিং জেন্ডার ফ্যাসিলিটেটস রিচিং হেলথ গোলস and can contribute to achieving gender equality. কথাগুলো আমরা আগেও বলেছি, ওইটাই এখানে ডিসক্রিপশন বলছি। When women are empowered to seek better health care and are in control of their sexual and reproductive lives, their health improves. এটা আমরা সবাই আমরা জানি। ওমেন এম্পাওয়ারমেন্ট যদি থাকে, সে তার নিজের ব্যাপারে যদি নিজের ডিসিশন নিতে পারে, তার যদি সেই ইকোনমিক পাওয়ার থাকে, তার নিজের প্রবলেম যদি সেই, তার যে প্রয়োজন তখন সে যাতে সেই সার্ভিস সে অ্যাভেল করতে পারে, তার যদি সেই ফ্যাসিলিটি থাকে, অ্যাভেলেবিলিটি থাকে, এবং তার নিজের ডিসিশন মেকিং পাওয়ার থাকে, এম্পাওয়ার্ড হয়, তাহলেই কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে তার হেলথ ইমপ্রুভ করবে। সো ইফ শি হ্যাজ দ্য কন্ট্রোল ওভার হার সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ লাইফস, তাহলে তার হেলথ ইমপ্রুভ করবে। এটা কিন্তু আমরা সবাই জানি, এই নিয়ে প্রচুর মুভমেন্ট হয়েছে যে অ্যাবর্শন রাইট থাকতে হবে। একজন উইমেন সে যদি মনে করে যে সে তার অ্যাবর্শন করতে হবে, তাহলে তার সেই রাইট থাকবে। এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে সারা পৃথিবীতে। When men care for their own bodies and respect their partners' health and desires, both men and women can be healthy. এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে যে মেন যদি তার ওন বডির কেয়ার করে, সে যদি তার পার্টনারকে রেসপেক্ট করে, তার হেলথ, তার ডিজায়ারকে যদি রেসপেক্ট করে, তাহলে কিন্তু ওমেন বোথ, দুজনের জন্যই কিন্তু বেনিফিশিয়াল, দুজনেই কিন্তু তার হেলথ ইমপ্রুভ করবে। সো বাই অ্যাড্রেসিং জেন্ডার উই ক্যান ইমপ্রুভ দ্য হেলথ অফ উইমেন অ্যান্ড মেন, গার্লস অ্যান্ড বয়েজ। তাহলে এখানে আমরা কিভাবে জেন্ডারকে আমরা অ্যাড্রেস করলাম, কি করলাম, এখানে ওমেনকে এম্পাওয়ার করলাম, আর কি করলাম, মেনদের অ্যাটিটিউড যেটা চেঞ্জ করলাম, সো তারাও তার পার্টনারের হেলথ এবং ডিজায়ার সম্পর্কে রেসপেক্টফুল হয়। তাহলে কি হলো, এখানে আমরা কি করলাম, তাদেরকে রাইটসগুলা সম্পর্কে, তারা যে রাইটসগুলো তাদেরকে, যার ফলে এভাবে আমরা এখানে রিপ্রোডাক্টিভ হেলথ আমরা জেন্ডারকে অ্যাড্রেস করলাম। এর ফলে ইমপ্রুভ করবে, মেন উইমেনের হেলথ ইমপ্রুভ করবে, গার্লস অ্যান্ড বয়েজ সবারই হেলথ ইমপ্রুভ করবে। Working to improve the health status of all individuals through integrating gender fosters real change in the way people live and relate to each other. তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি, হেলথ স্ট্যাটাসকে যদি ইমপ্রুভ করতে চাই জেন্ডার ইন্টিগ্রেশন করে, ইন দ্যাট কেস তাহলে রিয়েল একটা চেঞ্জ হবে, যার ফলে পিপলের লাইফের চেঞ্জ হবে, the way people live and relate to each other, এবং একজন একজনকে কিভাবে রিলেটেড সেই বিষয়গুলো তারা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে, relate to each other. So ultimately improve health and gender equity work together to support each other. The ultimate goal হচ্ছে gender equity, ultimately improve health, so they also enable more sustainable development outcomes. যার ফলে যে ডেভেলপমেন্টাল আউটকাম গুলো হবে সেগুলো অনেক বেশি সাস্টেইনেবল হবে। জেন্ডারকে যদি আমরা ইন্টিগ্রেট করি, আমাদের হেলথ আউটকাম ভালো হচ্ছে, আমাদের জেন্ডার ইকুইটি হচ্ছে, আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আউটকামটাও বেটার হবে, মোর সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল আউটকাম। সো জেন্ডার ইনইকুইটি ইম্পেয়ার্স হেলথ প্রোগ্রাম সাকসেস। যদি জেন্ডার ইনইকুইটি থাকে, পার্টিকুলারলি হেলথ প্রোগ্রামের সাকসেসটাকে ইম্পেড শব্দটার মানে হচ্ছে বাধাগ্রস্ত করে। ফর এক্সাম্পল ফ্যামিলি প্ল্যানিং এ তোমার অবশ্যই এই যে ইনইকুইটি আছে ফ্যামিলি প্ল্যানিং এ, এটা হেলথ প্রোগ্রামের সাকসেস ইম্পেড, বাধাগ্রস্ত করছে। STI HIV কন্ট্রোল যে প্রোগ্রাম আছে, সেফ মাদারহুড যে প্রোগ্রাম আছে, এখানে যে ইনইকুইটি, জেন্ডার ইনইকুইটি আছে,
এইসব প্রোগ্রামের মধ্যে যে জেন্ডার ইনইকুইটি থাকে, তাহলে হেলথ প্রোগ্রামের সাকসেস পাওয়া যাবে না। এই কারণেই এই হেলথ প্রোগ্রামগুলোর মধ্যে আমার জেন্ডারকে ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ জেন্ডারকে অ্যাড্রেস করতে হবে এই সমস্ত প্রোগ্রাম মধ্যে। তার কি রোল, কে কি করছে, কিভাবে আমরা এই চেঞ্জ হবে, এই বিষয়গুলো কিভাবে সাকসেস হবে, তখন জেন্ডারের রোলটা, জেন্ডারের বিহেভিয়ার, জেন্ডারের এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। To make visible how gender inequalities between men and women limit the effectiveness of health promoting behaviors, technologies and interventions, we can consider several key areas of health programming. তাহলে এই যে জেন্ডার ইনইকুইটি থাকছে, তাহলে কি হবে, ইফেক্টিভনেস অফ হেলথ প্রমোটিং বিহেভিয়ার লিমিটেড হয়ে যাচ্ছে, হেলথ প্রমোটিং বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না, টেকনোলজিক্যাল চেঞ্জগুলো হচ্ছে না, ইন্টারভেনশনগুলো খুব বেশি কাজ করবে না। তাহলে কি কি উই ক্যান কনসিডার সেভারাল কি এরিয়াজ অফ হেলথ প্রোগ্রামিং, কোন কোন কি এরিয়াজ হেলথ প্রোগ্রামের কোন কোন কি এরিয়াজগুলো আমরা অ্যাড্রেস করবো। সে ফর এক্সাম্পল ফ্যামিলি প্ল্যানিংয়ে আমরা রিপ্রোডাক্টিভ জেন্ডার ইন্টিগ্রেট করছি, সেখানে কি কি করবো, আনইকুয়াল জেন্ডার রোলস present powerful obstacles to use of voluntary family planning. সো এখানে আমার এটাকে অ্যানালাইসিস করতে হবে যে এই জেন্ডার রোল, আনইকুয়াল জেন্ডার রোলটা কি আছে ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে। কি দেখা যাচ্ছে যে ফিমেল মেথডস আর মোর ইউজড। সো 98% দেখা যাচ্ছে যে কাপলস আর ইউজিং ফিমেল মেথডস। সো মেল ইনভলভমেন্ট তাহলে কম, সো এটা একটা জেন্ডার ইস্যু। তাহলে মেল ইনভলভমেন্টকে আবার বাড়াতে হবে ফ্যামিলি প্ল্যানিং এ। So unequal gender role data. Family planning efforts are often less successful when women do not have the power to decide when and how many children to have. এখানে ফ্যামিলি প্ল্যানিং এর একটা আমরা দেখতে পাচ্ছি যে women they do not have the power, যে কখন, when and how many children to have, when কখন সে চিলড্রেন নিচ্ছে এবং how many to, এটা কিন্তু women ডিসাইড করে না। সো এটা একটা তাহলে সাকসেসকে, ফ্যামিলি প্ল্যানিং এর সাকসেসকে বাধাগ্রস্ত করছে এই আনইকুয়াল যে ডিফারেন্সেসগুলো। when women are unable to use family funds for their health care or are discouraged from leaving home without permission, they face difficulties in learning about and obtaining family planning services. তাহলে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস নিতে প্রবলেম হবে যদি এই জেন্ডার ইনইকুয়ালিটি এক্সিস্ট করে, অর্থাৎ ফিমেলের যদি এম্পাওয়ারমেন্ট না থাকে যে সে তার নিজের জন্য নিজে ফান্ড ইউজ করতে পারবে, অথবা পারমিশন ছাড়াই সে নিজের ডিসিশনেই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস অ্যাভেল করতে পারবে। সো আমাদের দেশের নর্মসগুলো কি হচ্ছে, জেন্ডার নর্মসে দেখা যাচ্ছে যে একজন ফিমেল বাড়ি থেকে মুভ করতে পারে না উইদাউট পারমিশন, তার হাজব্যান্ডের পারমিশন ছাড়া তার বাড়ির বাইরে যাওয়া নিষেধাজ্ঞা আছে। তাহলে কি হবে, এই সব প্রোগ্রামগুলো ঠিক মতন কাজ করবে না এবং ওমেনের নিজস্ব কোনো টাকা পয়সা খরচ করা, নিজের প্রয়োজনে বা অন্য কারো প্রয়োজনে নিজের টাকাগুলো খরচ করার ক্ষমতা পর্যন্ত তার থাকে না। ইভেন এমনও দেখা গেছে আমাদের দেশে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মেয়েরা কাজ করে, তারা কাজ করে এসে ইভেন এই যে মাসের যে বেতনটা পায়, এই বেতনটা পর্যন্ত তাকে বাধ্যতামূলকভাবে নিজের জন্য কোনো পয়সাই না রেখে তার পরিবারকে দিয়ে দিতে হয়, পার্টিকুলারলি হাজব্যান্ডের হাতে তুলে দিতে হয়। এরকম ঘটনা কিন্তু আমাদের সোসাইটিতে এখনো এক্সিস্ট করে। সো ইন দ্যাট কেস এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের সাকসেসটা সম্ভব না। তাহলে এই বিষয়টা অনেক অ্যাড্রেস করতে হবে। Furthermore, gender norms about female and subservience and male virility মানে হচ্ছে অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী, আর ফিমেল হচ্ছে সাবসার্ভিয়েন্স অর্থাৎ সাবঅর্ডিনেশন। ফিমেলরা হচ্ছে কি বলবো এটাকে, তারা সবসময় নিচু, আর মেলরা হচ্ছে অনেক বেশি ক্ষমতাবান। may discourage couples from limiting the number of children they have. তাহলে এটা একটা কারণ হতে পারে যে মহিলারা কিছুই বলতে, তার সাবসার্ভিয়েন্স যে অর্থাৎ কি বলবো সাবঅর্ডিনেশন বলা যেতে পারে, এই ধরনের রোল যে প্লে করে, অর্থাৎ সে জাস্ট বসিজম একটা রোল, তার নিজস্ব কোনো ক্ষমতা বা ডিসিশন নেই, এবং মেয়েরা এবং পুরুষরা অনেক বেশি পাওয়ারফুল থাকে। সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি দেখা যায় যে তারা কতটা চিলড্রেন নেবে এই বিষয়টা লিমিট করা, এটা ডিসকারেজ হচ্ছে কাপলস ফ্রম লিমিটিং দ্য নাম্বার অফ চিলড্রেন দে হ্যাভ। তারা যে লিমিটেড নাম্বার অফ চিলড্রেন নেবে এই ডিসিশনগুলো নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না বিকজ অফ ফিমেল রোল, মেল রোল। তো এটা বললো ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের কি কি জেন্ডার ইন্টিগ্রেশন কেন দরকার, কি কি ডিফারেন্সেস গুলো আছে, অথবা কি কি ইনইকুইটি আর ডিফারেন্সেস গুলো যে আছে সেগুলো কি কি আছে সেটার কিছু এক্সাম্পল।
STI and HIV ক্ষেত্রে বলছে gender norms around women's and men's sexuality can increase the risk of STI and HIV. সো আমাদের যে জেন্ডার নর্মস আছে মেন সেক্সুয়ালিটি ওমেন সেক্সুয়ালিটি ঘিরে, তো সেটা রিস্ক অফ STI HIV. So these norms include, for instance, men being expected to have multiple partners and women being expected to be passive and ignorant about sex. এটা আমরা সবাই জানি যে আমাদের দেশের সামাজিক যে প্রথা অর্থাৎ জেন্ডার রোলস, যে জেন্ডার নর্মস যেটা, সেটা হচ্ছে ফিমেল কখনোই সেক্স রিলেটেড ইস্যু নিয়ে কখনোই কোনো কথা বলে না। সো এখানে সে সবসময় প্যাসিভ রোল প্লে করে এবং ইগনোরেন্ট থাকে, সেক্স বিষয়ে সে খুবই ইগনোরেন্ট, তার কোনো ভূমিকাই নেই। সো এই যে জেন্ডার নর্মসটা আছে, এটা বিশেষ করে হাজব্যান্ডের চরিত্রগত কোনো প্রশ্ন কোনোদিনও করতে পারবে না। এই যে মাল্টিপল পার্টনার, একজন স্বামী হয়তো অনেক বিয়েও করতে পারে বা বিয়ে না করে অনেক পার্টনার থাকতে পারে এবং তাকে ওয়াইফকে সেটা মেনে নিতে হবে। এরকম কিন্তু তোমরা নিজেরাও দেখবা, তোমাদের জীবনে অনেক এক্সাম্পল কিন্তু আমাদের আশেপাশে আছে। আমরা যারা সরাসরি হেলথ কেয়ার সার্ভিসের সাথে জড়িত, অনেক মহিলা, আমি আমার আউটপেশেন্টে, আমি আমার প্র্যাকটিসিং লাইফে আমি পেয়েছি প্রচুর মহিলা এসছে যাদের এই ঘটনাগুলো, যে যাদের হাজব্যান্ডের এই, এখন আমার সাথে দুজন মহিলা জানাশোনা আছে যাদের এই অবস্থা চলছে। তারা কিন্তু একেবারে লো সোশিও ইকোনমিক আসছে তা কিন্তু না, মোটামুটি গুড সোশিও ইকোনমিক কন্ডিশন, মোটামুটি এডুকেটেড। তারাও দেখা গেছে হাজব্যান্ড আরেকজন মহিলার সাথে সম্পর্ক রাখছে, ওয়াইফকে সেটা মেনে নিতে হচ্ছে। তার 3টা বাচ্চা আছে, কিন্তু ওয়াইফকে সেটা মানতে হচ্ছে, তা না হলে তাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। তাহলে বাচ্চাগুলোকে কিভাবে সে বড় করবে, লালন করবে, পালন করবে? সে তার হাজব্যান্ড দেখা যাচ্ছে আর এক মহিলার সাথে বসবাস করছে উইদাউট ম্যারেজ, পরে হয়তো সেই মহিলাকে বিয়ে করে মোটামুটি সেখানেই সে স্থায়ীভাবে চলে গেছে। এদিকে ওয়াইফ 3 বাচ্চা নিয়ে বা হাজব্যান্ডের ফ্যামিলি পর্যন্ত তাকে সাপোর্ট করতে হচ্ছে। সো এই ঘটনাগুলো কিন্তু আমাদের দেশে রেয়ার না, এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো এই যে হাজব্যান্ডের যে মাল্টিপল পার্টনার থাকবে, এটা ওয়াইফকে মেনে নিতে হবে। এই যে বিষয়গুলো, যার জন্য কিন্তু STI HIV অনেক বেশি রিস্ক বেড়ে যাচ্ছে, অনেক বেশি রিস্ক বেড়ে যাচ্ছে। আর বলা হচ্ছে যে ওয়াইফকে সবসময় কি থাকতে হবে, হাজব্যান্ডের প্রতি লয়াল থাকতে হবে। তার আর কারোর সাথে কোনোদিন তার কারো সম্পর্ক হবে না, কারণ তাকে লয়ালিটি মেনটেন করতে হবে। এই লয়ালিটি মেনটেন করছে, ওদিকে হাজব্যান্ড কিন্তু এটা মেনটেন করছে না, তার এই যে বিষয়গুলো এক্সিস্ট করছে সোসাইটির এই জেন্ডার নর্মসের জন্য। তো যার ফলে STI and HIV রিস্কটা অনেক বেশি হচ্ছে। সাচ নর্মস ইনক্রিজ ভালনারেবিলিটি STI ইনক্লুডিং HIV। তাহলে এই যে নর্মস যেটা আছে, জেন্ডার নর্মসটা, এটার কারণে STI HIV ভালনারেবিলিটি বেড়ে গেছে। তাহলে আমরা যদি হেলথ প্রোগ্রাম করতে চাই, STI HIV কন্ট্রোল প্রোগ্রাম করতে চাই, তাহলে আমার এই সেক্সুয়ালিটি ইস্যুটাকে আবার অ্যাড্রেস করতে হবে। এখানে মেন্সের রোলস কি, ওমেন্সের রোল কি, কিভাবে এটা চেঞ্জ করা যায়, কিভাবে ওমেন্সদের রিস্ক কমানো যায়, কিভাবে ওমেনকে এম্পাওয়ার করা যায়, এই বিষয়গুলো তাহলে অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি। তা নাহলে STI HIV কন্ট্রোল প্রোগ্রাম সাকসেস হবে না। ওকে, সো যে ইনইকুয়ালিটি বা ডিফারেন্সেসগুলো আছে সেগুলো অ্যাড্রেস করা হবে না। আমরা যদি সাকসেসফুলি STI HIV প্রোগ্রাম করতে পারি, তাহলে কিন্তু হেলথ ইমপ্রুভ করবে এবং পাশাপাশি জেন্ডারকে যদি আমরা অ্যাড্রেস করি, এখানে যে সাকসেসফুলি যদি আমরা জেন্ডারকে ইন্টিগ্রেট করতে পারি এইসব প্রোগ্রামগুলোতে, তাহলে আমরা একটা সাকসেসফুল, ultimately program goal will be achieved. Otherwise it will not be possible to achieve the program goals. So not very difficult. So these are the examples that sexual and reproductive health এর প্রোগ্রামগুলোতে জেন্ডার ইন্টিগ্রেশন করা অনেক বেশি দরকার। সো সেফ মাদারহুডের একটা এক্সাম্পল যদি দেখি, জেন্ডার নর্মস and the low status women play a large role in shaping vulnerabilities associated with pregnancy and delivery. তাহলে এই যে ভালনারেবিলিটি ফ্যাক্টরগুলো আছে রিলেটেড টু ডেলিভারি, রিলেটেড টু প্রেগনেন্সি, এগুলো অনেক কিছু ডিপেন্ড করছে লো স্ট্যাটাস অফ উইমেন এবং জেন্ডার নর্মসের উপর। জেন্ডার নর্মসটা কি, এই যে আগেও ফ্যামিলি প্ল্যানিংও বলা হয়েছে যে পারমিশন ছাড়া তার সে বেরোতে পারবে না, তার নিজস্ব ফান্ড নেই, এই ফ্যাক্টরগুলো এখানেও অ্যাপ্লিকেবল। তাদের হাতে নিজস্ব কোনো ক্ষমতা নেই, উমেনের হাতে, তার কাছে কোনো ইকোনমিক পাওয়ার নেই, তার কাছে ডিসিশন মেকিং পাওয়ার নেই, যার ফলে লো উইমেন স্ট্যাটাস। লো উইমেন স্ট্যাটাসটা কিন্তু তার সেই মাদারহুডের জন্য তার ভালনারেবিলিটি, প্রেগনেন্সি এন্ড ডেলিভারি ভালনারেবিলিটিটাকে বাড়িয়ে দেয়। আর জেন্ডার নর্মস কি, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে কোনোভাবেই পুরুষের কাছে যেতে পারবে না, পুরুষ ডাক্তার হাসপাতালে গেলে কি হবে,
পুরুষ ডাক্তার আছে, হাসপাতালে নেওয়া যাবে না। এই ঘটনা আমি বোধহয় তোমাদের সাথে ম্যাটার্নাল হেলথে যে ঘটনাগুলো আমি শেয়ার করেছি আমার প্র্যাকটিক্যাল জীবনের যে অভিজ্ঞতাগুলো, যেখানে আমি বলেছি যে হাসপাতালে নিয়ে যান কারণ তার সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন ছিল। আমি বোধহয় গল্পটা করেছি তোমাদের সাথে, যে আমাকে একটা বাসায় যেতে হয়েছে, আমার এক কাজিনের ফ্রেন্ড, তার প্রথম ওয়াইফের প্রথম বাচ্চা হবে। সো প্রথম বাচ্চা, এবং সে তখন কিন্তু অলরেডি লেবার পেইন, ফার্স্ট ইস্যু লেবার পেইনে কিন্তু আছে সে। আমাকে এই সময় তাকে বাসায় দেখতে যেতে হয়েছিল আমার কাজিনের অনুরোধে। কাজিনের অনুরোধে দেখতে গিয়ে আমি দেখলাম যে তার বাচ্চাটা আসলে মাথা অনেক উপরে আছে, এনগেজ করেই নাই। তারপরে আমি বললাম যে আসলে ওনার বাচ্চার মাথা এবং যে পেলভিস এখানে ডিসপ্রপোর্শন আছে, হবে না, এই বাচ্চাটা নর্মালি হওয়া একটা খুব ডিফিকাল্ট হবে, এবং খুব বেশি গ্রস না, এটা হচ্ছে বর্ডার লাইনে ডিসপ্রপোর্শনটা। যাই হোক, আমি তাদেরকে অ্যাডভাইস করলাম বেটার হলো হসপিটালে ডেলিভারি করতে হবে, বাসায় হোম ডেলিভারি করা যাবে না। তারা হোম ডেলিভারির পক্ষে। কি কারণে? সবাই তো জেন্ডার নর্মস, কি নর্মস হচ্ছে, সোসাইটাল নর্মস হচ্ছে বাসায় তো বাচ্চা হয়। কয়জন হাসপাতালে গিয়েছে? বেশিরভাগ মানুষের বাসায় বাচ্চা হয়েছে, তাদের আত্মীয় স্বজন সব বাসায় বাচ্চা হয়েছে। এটা একটা কারণ। আর কি কারণ? ইকোনমিক কারণ। কারণ হচ্ছে শ্বশুর বাড়ির এত টাকা পয়সা বউর পিছনে কেন খরচ করবে? কারণ বলা হয় যে নর্মসের মধ্যে বলা হয় যে মেয়েদের বাচ্চা হওয়ার সময় মেয়েরা বাপের বাড়ি চলে যাবে এবং বাপের বাড়ি সমস্ত খরচ বহন করবে, এই ধরনের কিছু বিষয় আছে। তারা কোনোভাবেই হসপিটালে নিল না। তারা ওখানে বসে এখানকার কোয়াক একজন ডাক্তারকে ডেকে নিয়ে এসে 3 দিন ধরে অবস্ট্রাকটেড লেবার রেখে বাচ্চার ডেলিভারি হলো। বোধহয় টেনে হিস্ট্রে মাথা বাঁকা করে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে বাচ্চাটার সেরিব্রাল পলসি ডেভেলপ হলো। সেরিব্রাল পলসি হলে ওটা আর কোনো কিওর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই বাচ্চাটা যখন সেরিব্রাল পলসি হলো, তারপরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে পর্যন্ত নিয়ে গেল, কিন্তু সেখানেও ডাক্তাররা তাকে বলে দিল যে না, সারা পৃথিবীতে এটার আর কোনো চিকিৎসা নাই, সুতরাং আপনার বাচ্চা এরকমই থাকবে, তার মানসিক বিকাশ বা বৃদ্ধি কোনোটাই আর হওয়া সম্ভব না। তাহলে দুই পয়সা যেখানে, মানে অল্প পয়সা যেখানে হাসপাতালে নিয়ে তার সিজারিয়ান করার প্রয়োজন ছিল, সেটা করতে না পারে নাই, এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে বাচ্চা চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছে। এই হলো আমাদের সোসাইটাল, এটা হলো জেন্ডার নর্মস এক ধরনের। তাহলে এখানে কি কাজ করলো? জেন্ডার নর্মস কাজ করলো, যে ফিমেল এবং লো স্ট্যাটাস অফ উইমেন দুটোই কিন্তু কাজ করলো তার প্রেগনেন্সি এবং ডেলিভারির যে ভালনারেবিলিটি ফ্যাক্টরগুলো এটার সাথে। ফর ইনস্ট্যান্স, এখানে একটা এক্সাম্পল আছে, women's overall status, especially when it comes to level of education and decision making. এখন এডুকেটেড উইমেন কিন্তু কমফোর্টেবলি এম্পাওয়ার্ড থাকে, সে ডিসিশন নিতে পারে, তার ডিসিশনকে গুরুত্ব দেওয়া হয়। যদি এডুকেশন লেভেল না থাকে সেক্ষেত্রে তার ডিসিশন নিতে পারে না, বা ডিসিশন যদি বলেও কোনো ডিসিশন নেয়ও সেটার কোনো গুরুত্ব পায় না। ক্যান এফেক্ট উইমেন্স অ্যাক্সেস টু ম্যাটার্নাল হেলথ কেয়ার। তাহলে এডুকেশন এবং ডিসিশন মেকিং এই দুইটা কিন্তু ম্যাটার্নাল হেলথ কেয়ারে অ্যাক্সেস তার হবে কি না হবে সেটা একটা ডিটারমিনেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সাচ ল্যাক অফ অ্যাক্সেস টু অ্যান্ড কন্ট্রোল ওভার রিসোর্সেস। তাহলে ল্যাক অফ অ্যাক্সেস, তাদের কোনো অ্যাক্সেস নাই এবং রিসোর্সের উপর তার কোনো কন্ট্রোল নাই, কারণ ওই মহিলার কোনো টাকা ছিল না যে সে বলবে যে না আমার কাছে টাকা আছে, তোমাদের টাকা খরচ করতে হবে না, আমাকে হাসপাতালে নিয়ে চলো, এই কথাটা বলার মতন অবস্থা তার নেই। Often prevent women from recognizing danger signs in pregnancy or being able to actively seek emergency care in their own. যে কথাটা আমি বললাম, তারা নিজেরাই যে ইমার্জেন্সি কেয়ার, কারণ হচ্ছে যে তার যে এত কষ্ট হচ্ছে অবস্ট্রাকটেড লেবারটা, কিন্তু তার যে এত কষ্ট হচ্ছে এত তার, কিন্তু কোনোভাবেই সে নিজের ডিসিশনে হাসপাতালে যেতে পারছে না, বিকজ অফ দিস ল্যাক অফ অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ওভার রিসোর্সেস অ্যান্ড ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার। ইভেন এডুকেশন থাকলেও ডিসিশন মেকিং পাওয়ার নাও থাকতে পারে সোসাইটাল বা জেন্ডার নর্মসের কারণে। ওকে, সো এটা একটা এক্সাম্পল দেবো। তাহলে সেফ মাদারহুডে আমাকে অবশ্যই জেন্ডার ইন্টিগ্রেট করতে হবে। ওকে, men are more likely to control household expenditures and other household decisions, yet often know little about pregnancy. So অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেনরা তো কন্ট্রোল করছে হাউসহোল্ড রিসোর্সকে, হাউসহোল্ড এক্সপেন্ডিচারকে, হাউসহোল্ড ডিসিশন মেকিংকে, বাট তাদের প্রেগনেন্সি সম্বন্ধে তাদের কিন্তু কোনো ধারণা নেই, নো লিটল অ্যাবাউট প্রেগনেন্সি। সো অলদো চেঞ্জিং, মেনি কালচার্স হ্যাভ নর্মস দ্যাট এক্সক্লুড মেন্স ইনভলভমেন্ট ইন প্রেগনেন্সি, পোস্টপার্টাম কেয়ার অ্যান্ড চাইল্ড বেয়ারিং। এখানে বলছে যদিও এখন চেঞ্জ হচ্ছে আগের চেয়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি কেয়ার, প্রেগনেন্সির সময় মেনকে ইনভলভ করা হয় না। অর্থাৎ দেখা যায় যে এল্ডারলি ফ্যামিলি ফিমেল মেম্বার যারা থাকে তারাই কিন্তু একজন প্রেগনেন্ট
উইমেনের ব্যাপারে ডিসিশন নেয় এল্ডারলি ফ্যামিলি মেম্বার। সেখানে মেন্স হাজবেন্ডের কোনো রোল থাকে না অনেক ক্ষেত্রেই। অনেক সোসাইটি তুমি দেখবে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, গ্রামগঞ্জে তুমি দেখবা যে একজন মেয়ে যখন প্রেগনেন্ট হচ্ছে তখন ডিসিশন কিন্তু এল্ডারলি ফিমেল মেম্বার্সরা নিচ্ছে, যে কোথায় ডেলিভারি হবে, কে ধাই থাকবে, কে কাকে আনবে, তাকে ইন্টারনেটাল চেক আপে নিয়ে যাবে কিনা, অল ডিসিশন কিন্তু এখানে মেনকে ইনভলভ করা হয় না। তাহলে সেই মাদারহুডে মেন ইনভলভ করাটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা জানি। পোস্টপার্টাম কেয়ারেও মেনকে ইনভলভ করা হয় না। চাইল্ড রেয়ারিং, বাচ্চা লালন পালন ক্ষেত্রে মেনের কোনো রোলই থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখা যায় যে বাচ্চার যে লালন পালন করতে যে একজন বাবার অনেক ভূমিকা থাকে, ইদানিং আমরা সেগুলো অনেক এনকারেজ করছি, ইনভলভ করার চেষ্টা করছি। সেই বিষয়গুলো কিন্তু অনেক সোসাইটিতে, বিশেষ করে আমাদের সোসাইটিতেও, অন্যান্য আদার কালচারের মধ্যে এই কালচারালি এই জিনিসগুলো আসলে এইভাবে এক্সিস্ট করে, যার ফলে কিন্তু সেফ মাদারহুডটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে আমি সেফ মাদারহুড প্রোগ্রাম করলে আমাদের এইখানে একটু এক্সাম্পল দিল, তাহলে আমাকে জেন্ডার ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা তো বুঝতে পারছো জেন্ডার ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়। ওকে, gender inequity exacerbates poor reproductive health. Exacerbate means accelerate করে। জেন্ডার ইনইকুইটির জন্য রিপ্রোডাক্টিভ হেলথ পুয়ার, এটা তো আমরা আগেও জানি। 30-60% অফ উইমেন ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেরিয়েন্স জেন্ডার বেসড ভায়োলেন্স। সো অনেক বেশি জেন্ডার বেসড ভায়োলেন্স, অনেক বেশি। তাতে কি হচ্ছে, মাল্টিপল হেলথ প্রবলেম হচ্ছে। মিস জেন্ডার বেসড ভায়োলেন্স লিঙ্ক উইথ মাল্টিপল হেলথ প্রবলেমস। সো মেন্টাল, সাইকোলজিক্যাল থেকে শুরু করে ফিজিক্যাল সব ধরনের হেলথ প্রবলেম হতে পারে। রিডিউসড অ্যাক্সেস অ্যান্ড অ্যাবিলিটি টু ইউজ ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস। সো জেন্ডার বেসড ভায়োলেন্সের সাথে লিঙ্ক করা হচ্ছে যে ability to use family planning and reproductive health services এই এক্সেসটাকেও রিডিউস করে দিচ্ছে বিকজ অফ দিস জেন্ডার ভায়োলেন্স। জেন্ডার ইনইকুইটি এক্সাজারবেটস পুয়ার ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। জেন্ডার ইনইকুইটি অলসো ইম্প্যাক্ট সেফ মাদারহুড, আমরা একটু আগে সেটা দেখেছি। The practice of early marriage is linked with maternal and infant mortality and morbidity. Early marriage যেখানে হচ্ছে জেন্ডার, this is also one kind of gender inequity. আর্লি ম্যারেজের সাথে আমরা মরবিডিটি, ইনফ্যান্ট ম্যাটারনাল মরবিডিটি, ম্যাটারনাল মর্টালিটি, ইনফ্যান্ট মরবিডিটি অ্যান্ড মর্টালিটি একদম ডাইরেক্টলি লিঙ্কড আর্লি ম্যারেজের সাথে। আমার মনে হয় এত তোমরা এটা ভালোভাবেই বুঝতে পারো। While both girls and boys may be married at very young ages in some areas, on average girls are married earlier and are more likely to become married to someone much older. তাহলে এটাও কিন্তু আমাদের জেন্ডার ইনইকুইটি, যেটা ম্যাটারনাল হেলথকে, চাইল্ড হেলথকে এফেক্ট করছে। খুবই ইয়াং এজে বিয়ে হয়ে যাচ্ছে একটা, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বিয়েটাই কিন্তু আর্লি ম্যারেজ যদি বলি আমরা, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ আর্লি ম্যারেজ হচ্ছে মেয়েদের জন্য। ছেলেরা কম্পারেটিভলি একটু বেশি বয়সী ছেলেদের বিয়ে হয়, এবং একটা খুব অল্প বয়সী মেয়ের সাথে খুব বয়স্ক একটা মানুষের বিয়ে হওয়াটাও আমাদের সমাজে প্রচলিত আছে। তাহলে এগুলো কিন্তু জেন্ডার ইনইকুইটির এক্সাম্পল, যার ফলে পুয়ার ম্যাটারনাল চাইল্ড হেলথ আউটকাম হচ্ছে। So in some cases girls are married under very coercive condition. Coercive কথাটার মানে হচ্ছে ফোর্সফুল কন্ডিশন। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি জোর জবরদস্তি করে বিয়ে হয়, মেয়ে বিয়েতে রাজি না। বিশেষ করে ইদানিং যে চাইল্ড ম্যারেজগুলো যেগুলো হয়েছে, অনেক ক্ষেত্রেই মেয়েরা হয়তো রাজি ছিল না, কিন্তু তাদেরকে জোর জবরদস্তি করেই কিন্তু তাদেরকে বিয়েতে রাজি করানো হয়। While others may simply be too young to give their fully informed consent. এবং এত বেশি অল্প বয়স থাকে যে তারা যে কনসেন্টটা দিবে সেটা দিতেও তারা সক্ষম না, তারা তাদের ইনফর্ম কনসেন্টও দিতে পারে না, এত বেশি কম বয়স থাকে। এবং বাবা মা বা এল্ডারলি ফ্যামিলি মেম্বাররা এই কনসেন্টের পরোয়া করে না, পরোয়া না করেই তাকে জোর জবরদস্তি করে হোক, বা তাকে সে হয়তো বুঝতেও পারে না তার বিয়ে হয়ে যাচ্ছে, এত অল্প বয়সে বিয়ে হচ্ছে। বিশেষ করে তোমরা জানো এই করোনাকালীন একটা ইম্প্যাক্ট হচ্ছে আর্লি ম্যারেজ। স্কুল কলেজ যেহেতু বন্ধ আছে, মেয়ে স্কুলে যাচ্ছে না, সুতরাং বাবা মা ভাবছে থাক তাহলে বিয়ে দিয়ে সমাধান করি। এইভাবে কিন্তু চাইল্ড ম্যারেজ কিন্তু এই ইস্যুর জন্য অনেক বেড়ে গিয়েছে। সো যেহেতু চাইল্ড ম্যারেজ হচ্ছে যেভাবেই হোক না কেন, তাতে কি হচ্ছে, কনসিকুয়েন্স অফ আর্লি ম্যারেজ ফর গার্লস আর মোর সিভিয়ার। সো ম্যারেজ ইউজুয়ালি মিনস প্রিম্যাচিওর চাইল্ড বিয়ারিং। আর্লি ম্যারেজের সাথে প্রিম্যাচিওর চাইল্ড বিয়ারিং, খুব অল্প বয়সে সে বাচ্চা নিচ্ছে। Early marriage increase a girl's chance of experiencing domestic abuse.
এবং যেহেতু আর্লি ম্যারেজ হচ্ছে, তারা এই সমস্ত মেয়েরা ডোমেস্টিক অ্যাবিউজের শিকারও তাড়াতাড়ি হচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ইন লস ফ্যামিলি এই মেয়ে মানে পুত্রবধূকে তারা খুব ভালো চোখে দেখে না, তারা সবসময় এটা রাইভাল মনে করে, তারা তাদেরকে দিয়ে কাজ করানো ছাড়া আর কিছু বোঝে না, মনে করে কাজের মানুষ পেয়েছে তারা, ছেলের বউ না মনে করে তারা কাজের মানুষ, সমস্ত দায়িত্ব তারা নিবে, বাসায় সমস্ত কাজ করবে। এই ফ্যামিলি নর্মস, এই যে জেন্ডার নর্মস কিন্তু এখনো আমাদের দেশে এক্সিস্ট করে। আমাদের আশেপাশের ফ্যামিলিগুলোর মধ্যেই তুমি দেখবা যে একজন ছেলের বউই কিন্তু সমস্ত ঘরের সব কাজ করছে, দায়িত্ব পালন করছে, সব কিছু সবার খাওয়ানো, সবার সেবা যত্ন করার জন্য তারই দায়িত্ব। যদি করতে না পারে তাহলেই সে কিন্তু খারাপ বউ হিসেবে হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের অ্যাবিউজ হচ্ছে করতে না পারার কারণে, তাকে সব ধরনের যে অ্যাবিউজ, জেন্ডার বেসড ভায়োলেন্স, সব ধরনের ভায়োলেন্সের সে শিকার হচ্ছে। এটা কিন্তু আমার মনে হয় তোমরা সেটা বুঝতে পারো। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম পুয়ার ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, জেন্ডার ইনইকুইটির কারণে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেন পুয়ার হচ্ছে সেই এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে। আর জেন্ডার ইনইকুইটি এক্সাজারবেট এইচআইভি ভালনারেবিলিটি, এইচআইভি নিয়ে আগেও কথা বলেছি, এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে। জেন্ডার ইনইকুইটি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ট্রান্সমিশন অফ এসটিআই ইনক্লুডিং এইচআইভি এইডস। অলরেডি আমরা বলেছি যে এইচআইভি ট্রান্সমিশন, এসটিআই ট্রান্সমিশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বিকজ অফ দি জেন্ডার ইনইকুইটি। Men suffer health consequences as a result of gender inequality. So not only women, men also suffer health consequences. Norms of masculinity often encourage sexual risk taking. যেহেতু মাস্কুলিন, তারা এই যে মাস্কুলিন নর্মস, তারা সবকিছু এই যে ভিরিলিটি যেটা বলছে, ও মেন্স ভিরিলিটি কথা যেটা বলা হলো, তারা কিন্তু সবকিছুই দেখা যায় যে সব ধরনের রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারে নিতে তারা একটু পিছপা হয় না, বিকজ অফ কি মাস্কুলিনিটি তাদেরকে এনকারেজ করে এই ধরনের রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারে যাওয়ার, যার ফলে তার এইচআইভি এসটিআই এইচআইভি ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে। আর একটা আছে, তোমরা জানো যে অনেক, যেটা আমি জানি না এখানে এক্সাম্পলটা আছে কিনা, লেটস সি, সেটা হলো যে এইচআইভি কিওর হয়ে যাবে এই ধরনের কিছু মিথ আছে, যে ভার্জিনের সাথে যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় তাহলে তার যে এইচআইভি আছে এটা ভালো হয়ে যাবে, এই ধরনের কিছু মিথ কিন্তু আছে, যার ফলেও কিন্তু তোমার এই এইচআইভি অ্যান্ড এসটিআই ভালনারেবিলিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। মাল্টিপল পার্টনার ইনক্রিজ দ্য রিস্ক অফ এসটিআই অ্যান্ড এইচআইভি, এটা তো আমরা জানি যে পার্টনার যত বেশি থাকবে রিস্ক তত বেশি। So global studies reveal that men have higher rates of partner change than women. So UNFPA 2008 একটা স্টাডি করে বলছে যে এই যে পার্টনার চেঞ্জ কাদের মধ্যে বেশি হয়, সাধারণত মেনদের মধ্যে বেশি হয় দেন ওমেন। Gender norms around sexuality encourage men and especially young men to be aggressive sexually and to have multiple partners. So একটু আগে আমরা যেটা বললাম যে তোমার ভিরিলিটি এবং মেন্স মাস্কুলিনিটি, এটার ফলে কিন্তু তাদের সেক্সুয়ালিটিকে এনকারেজ করে কিভাবে, স্পেশালি ইয়াং, তারা অ্যাগ্রেসিভ সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ হয় অ্যান্ড মাল্টিপল পার্টনার থাকে বিকজ অফ দ্য মাস্কুলিন নেচার, বিকজ অফ দি ভিরিল নেচার। এটা আমরা দেখেছি যে রিসেন্টলি যে একটা রেপ অ্যান্ড কিল্ড যেটা হয়েছে, she wasn't raped actually, that was consensual relationship, যেটা তোমার কোথায় কলাবাগান না কোথায় একটা হলো এই ঘটনা, এটাও কিন্তু একটা এক্সাম্পল অফ এগ্রেসিভ সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ বেলে হয়েছে, বাট দ্যাট ওয়াজন্ট রেপ অ্যাকচুয়ালি, এই ঘটনাটা রেপ ছিল না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ থাকে, মাল্টিপল পার্টনার থাকে, দিস ইজ অলসো আ ইফেক্ট অফ জেন্ডার নর্মস। Women, on the other hand, are often expected to sexually innocent and passive. আমরা আগেও বলেছি যে সেক্সুয়ালি প্যাসিভ থাকে, ইনোসেন্ট থাকে, কিছুই তারা জানে না সেক্সুয়ালিটি সম্পর্কে, গিভিং দেম লেস কন্ট্রোল ওভার ডিসিশনস এন্ড অ্যাবাউট সেফার সেক্স প্র্যাকটিস, যার ফলে উইমেনদের কোনো ধরনের কন্ট্রোল থাকে না তাদের ডিসিশন মেকিং এ বা সেফার সেক্স প্র্যাকটিসের ব্যাপারে। সো দিস নর্মস আর লিঙ্কড উইথ ট্রান্সমিশন অফ এসটিআই এন্ড এইচআইভি। তাহলে এই যে নর্মসগুলো এক্সিস্ট করছে, নর্মসের কারণে এসটিআই এন্ড এইচআইভি ট্রান্সমিশনটা বেড়ে যাবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে জেন্ডার নর্মস কিভাবে তোমার এসটিআই এইচআইভি ভালনারেবিলিটিটাকে বাড়িয়ে দেয় বা ট্রান্সমিশনটাকে বাড়িয়ে দেয়। আমার মনে হয় তোমরা এক্সপ্লেন করতে পারবে। কিন্তু জিজ্ঞেস করা হয় যে সেফ মাদারহুড, আগে যেটা বললাম, সেফ মাদারহুড জেন্ডার কিভাবে সেফ মাদারহুডকে এফেক্ট করছে, কিভাবে, এটা আমরা আশা করি যে তোমরা সেগুলো বলতে পারবে যে জেন্ডার
এখানে কিভাবে জেন্ডার নর্মস কিভাবে প্লে করছে রিগার্ডিং সেফ মাদারহুডের একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে কিভাবে, এগুলো আশা করি এই ইস্যু থেকে তোমরা বলতে পারবে। সো এতক্ষণ আমরা দেখলাম জেন্ডার ইন্টিগ্রেশনটা কেন ইম্পর্টেন্ট রিপ্রোডাক্টিভ হেলথের জন্য। কয়েকটা স্পেসিফিক এক্সাম্পল এখানে দেওয়া হলো, এসটিআই, এইচআইভি, সেফ মাদারহুড, ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম। এখন দেখবো আমরা জেন্ডার ইকুইটি প্রমোটস রিপ্রোডাক্টিভ হেলথ। জেন্ডার ইকুইটি অন দ্য আদার হ্যান্ড জেন্ডার ইকুইটি যদি হয় দ্যাট প্রমোটস রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে গেটওয়ে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং মাল্টিপল হেলথ বিহেভিয়ার। জেন্ডার ইকুইটি হচ্ছে একটা গেটওয়ে ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মেইন। গেটওয়ে মানে হচ্ছে যেখান থেকে তুমি ঢুকছো, এটাকে বলে গেটওয়ে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সিং মাল্টিপল হেলথ বিহেভিয়ার্স। Study confirms that men who report gender inequitable attitudes are more likely to enact healthy reproductive health behavior, such as using family planning method or discussing condom use with their wives. তাহলে এখানে স্টাডি বলছে যে ইকুইটি যেখানে আছে তাহলে সেখানে রিপ্রোডাক্টিভ হেলথ ভালো হবে। তাহলে একটা এক্সাম্পল স্টাডিতে বলছে দেখা যাবে যে যেখানে ইকুইটেবল অ্যাটিটিউডস আছে, যেখানে জেন্ডার ইকুইটেবল অ্যাটিটিউডস আছে আর মোর লাইকলি টু ইনঅ্যাক্ট হেলদি বিহেভিয়ার, তাহলে তাদের মধ্যে কিন্তু হেলদি রিপ্রোডাক্টিভ হেলথ বিহেভিয়ারটা এক্সিস্ট করে, তারাই হেলদি রিপ্রোডাক্টিভ হেলথ বিহেভিয়ার প্র্যাকটিস করে যাদের মধ্যে ইকুইটি আছে, জেন্ডার ইকুইটি আছে। যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যেমন তারা reproductive health behavior they likely to enact and such as using family planning methods or discussing condom use with their wives. তাহলে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ওয়াইফের সাথে, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মেথডস নিয়ে আলোচনা করে, ইউজ নিয়ে আলোচনা করে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল যে তাদের ইকুইটেবল রিলেশনশিপ যদি থাকে তাহলে রিপ্রোডাক্টিভ হেলথকে প্রমোট করে। ইন দিস রিগার্ড জেন্ডার ইকুইটেবল অ্যাটিটিউডস are thought to be a gateway factor with the potential to influence multiple health behavior and outcomes. So এই অ্যাটিটিউডটা যদি থাকে জেন্ডার ইকুইটেবল অ্যাটিটিউড, সেটাই প্রমোট করবে তোমার মাল্টিপল হেলথ বিহেভিয়ারকে প্রমোট করবে এবং মাল্টিপল হেলথ আউটকামকে ইনফ্লুয়েন্স করবে। ওকে, আমরা এতক্ষণ ইম্পর্টেন্স গুলো জানতে পারলাম জেন্ডার ইন্টিগ্রেশন রিপ্রোডাক্টিভ হেলথের জন্য কেন গুরুত্বপূর্ণ। ওকে, and equitable relationship যদি হয় তাহলে বেনিফিট গুলো কি সেটাকে গেটওয়ে ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হচ্ছে। এখন জেন্ডার ইন্টিগ্রেশনের কি কি টাইপ আছে সেটা আমরা দেখব। কি কি টাইপ? একটা হচ্ছে ট্রান্সফর্মিং জেন্ডার রিলেশন টু প্রমোট ইকুইটি, জেন্ডার রিলেশনটাকে ট্রান্সফর্ম করছে, ট্রান্সফর্মিং জেন্ডার রিলেশন টু প্রমোট ইকুইটি। আর একটা হচ্ছে অ্যাকোমোডেটিং জেন্ডার ডিফারেন্সেসটাকে অ্যাকোমোডেট করা হচ্ছে and exploiting gender inequalities, এবং জেন্ডার ইনইকুয়ালিটি এক্সপ্লয়েট করা হচ্ছে। এই তিনটা টাইপস হচ্ছে আর তিনটা ওয়েজ, তিনটা ভাবে আমরা জেন্ডার ইন্টিগ্রেশন করে থাকি। একটা হচ্ছে জেন্ডার রিলেশনের জন্য, আরেকটাকে অ্যাড্রেস করছে জেন্ডার ডিফারেন্সেসের জন্য, আরেকটা হচ্ছে ইনইকুয়ালিটিসকে অ্যাড্রেস করছে। তিনটা মনে রাখতে হবে। একটা হচ্ছে জেন্ডার রিলেশন, ইকুইটি দ্যাট প্রমোট ইকুইটি ইনইকুয়ালিটি, এদিকে জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড জেন্ডার ডিফারেন্স। একটা হচ্ছে ট্রান্সফর্মিং জেন্ডার রিলেশন, অ্যাকোমোডেটিং জেন্ডার ডিফারেন্স অ্যান্ড এক্সপ্লয়েটিং জেন্ডার ইনফ্লুয়েন্স। আশা করি তোমরা মনে রাখতে পারবে এই তিনটা ভাবে জেন্ডারকে ইন্টিগ্রেশন। ম্যাডাম আমরা এখানে ডেসক্রিপশন আছে, আমরা ডেসক্রিপশনগুলো পড়ি। কিভাবে ট্রান্সফর্মিং জেন্ডার রিলেশন টু প্রমোট ইকুইটি কিভাবে করব, এরপরে আছে কিভাবে অ্যাকোমোডেট করব, এরপরে এক্সপ্লয়েটিং জেন্ডার ইনইকুয়ালিটিস কিভাবে এক্সপ্লয়েট করব। এই তিনটা এক্সাম্পল এখানে আছে। তাহলে তিনটা ওয়েজ আমরা কিভাবে করব সেটা আমরা ডিটেইলস এখন জানবো। কিছু বলবে? সমস্যা হচ্ছে? জি ম্যাডাম, আমি এই তিনটা টাইপ বুঝতে পারতেছি না। এই যে এখন তুমি বুঝতে পারবে। এখন হচ্ছে এই যে এখন আমরা ডিটেইলস জানবো হাউ ট্রান্সফর্মিং জেন্ডার রিলেশন টু প্রমোট ইকুইটি। ওকে, প্রথম টাইপ অথবা প্রথম ওয়েজ, টাইপ না বলে ওয়েজও বলতে পারো, কিভাবে আর কি। These are strategies that attempt to overcome gender-related barriers to reproductive health by shifting the balance of power. তাহলে ট্রান্সফর্ম করছে কিভাবে? ব্যালেন্স অফ পাওয়ারটাকে ট্রান্সফর্ম করছে। যেখানে উইমেন লেস এম্পাওয়ার্ড সেখানে ওমেনকে এম্পাওয়ার করছে, যেখানে মেন লেস এম্পাওয়ার্ড সেখানে মেনকে এম্পাওয়ার করছে। বুঝতে পারছো?
আইরিন, ভিডিও অফ করে দাও। জি ম্যাডাম, বুঝতে পারছি। এখন এটা থেকে বুঝতে পারবে যে কিভাবে এই তিনটা কাজ করে। তাহলে ব্যালেন্স করবে, পাওয়ারের ব্যালেন্স করতে হবে, দ্য ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স ডিস্ট্রিবিউশন করতে হবে, অ্যালোকেশন অফ ডিউটিস বিটুইন ওমেন অ্যান্ড মেন আর বিটুইন ওমেন অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্স। ওকে, তাহলে রিসোর্স ডিস্ট্রিবিউশন করতে হবে, ডিউটি অ্যালোকেট করতে হবে মেন অ্যান্ড উইমেনকে আলাদা করে। সো দে মে অলসো ওয়ার্ক টু বিল্ড ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস অফ জেন্ডার নর্মস। ওকে, কি করব, এই তিনটা এখানে কাজ করব ফর ট্রান্সফর্মিং জেন্ডার রিলেশন টু প্রমোট ইকুইটি। ইকুইটি করার জন্য এই বিষয়গুলোকে আমি দেখবো। আমার মনে হয় এটা এখন বুঝতে পেরেছি। নেক্সট ওয়েজ হচ্ছে অ্যাকোমোডেটিং জেন্ডার ডিফারেন্স। কিভাবে আমরা অ্যাকোমোডেট করবো? স্ট্র্যাটেজিস দ্যাট অ্যাকোমোডেট জেন্ডার ডিফারেন্সেস ডু নট অ্যাটেম্প্ট টু চ্যালেঞ্জ ইনইকুইটেবল জেন্ডার নর্মস। সো জেন্ডার ইনইকুইটেবল জেন্ডার নর্মসকে চ্যালেঞ্জ করছে না। চ্যালেঞ্জ না করে কি করছে? ইনস্টেড দে মে মেক টু ইজিয়ার ফর উইমেন টু fulfill their duties ascribed to them by their gender roles. আমরা কি করব? উইমেন যাতে তার ডিউটিগুলো ঠিকভাবে কাজ করতে পারে বাই দেয়ার জেন্ডার রোল, তাদের এই জেন্ডার রোলের মাধ্যমে। তাহলে জেন্ডার ডিফারেন্সকে আমরা চ্যালেঞ্জ করছি না যে এটা কেন তুমি করছো না, এটা কেন করছো, এভাবে না করে বরঞ্চ উইমেনদের যে রোলগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করতে পারে এটাকে আমরা প্রমোট করছি। ইজিয়ার টু উইমেন টু ফুলফিল দ্য ডিউটিজ ascribed to them by their gender roles. যে ধরনের কাজগুলো তাকে করতে হচ্ছে সেগুলো যাতে সে ঠিকভাবে করতে পারে। An example of this type of a strategy should be providing child care at a reproductive health clinic for women who bear sole responsibility for child care in the home or otherwise would not be able to attend clinic appointments. কি স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে? উইমেন স্ট্র্যাটেজি হচ্ছে চাইল্ড রেয়ারিং। এখানে চাইল্ড রেয়ারিংকে চ্যালেঞ্জ করছি না যে উইমেন এটা করবে না, অন্য কেউ করবে। উইমেন এই কাজটাই করবে, কিন্তু কিভাবে করবে সেটাই বলা হচ্ছে এখানে। স্ট্র্যাটেজি হচ্ছে at a reproductive health clinic, providing child care at a reproductive health clinic for women. তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ ক্লিনিক যেখানে সে যাবে সেখানে যাতে একটা চাইল্ড কেয়ার থাকে, এই ধরনের রিপ্রোডাক্টিভ হেলথ ক্লিনিকে উইমেন যাবে যেখানে তার বাচ্চাটাকে রেখে সে অ্যাপয়েন্টমেন্টটা মিট করতে পারবে। তাহলে কি করতে হবে আমাকে এখানে? জেন্ডার অ্যাকোমোডেট কিভাবে করছে এখানে? এমন রিপ্রোডাক্টিভ হেলথ ক্লিনিকগুলোতে তোমার চাইল্ড কেয়ার প্রোভাইড করা হচ্ছে, প্রোভাইডিং চাইল্ড কেয়ার এট রিপ্রোডাক্টিভ হেলথ ক্লিনিক ফর উইমেন who bear sole responsibility for child care in the home and otherwise would not be able to. তাহলে বাড়িতে যদি একাই একজন মহিলা দেখা যায় যে বাড়িতে তার একাই চাইল্ড রেয়ারিং এর সোল রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, তাহলে এই রেসপন্সিবিলিটি সে কিভাবে ক্যারি আউট করবে? কারণ তাকে হেল্প করার কেউ নাই ওখানে। তাহলে আমি কি করব? এই মহিলাটাকে হেল্প করব যাতে করে সে এমন একটা ক্লিনিকে যাবে যেখানে চাইল্ড কেয়ার আছে। তো এরকম অনেক হসপিটাল কিন্তু আছে পৃথিবীতে যেখানে হসপিটালের পাশাপাশি চাইল্ডদের, বাচ্চাদের রাখার একটা জায়গা আছে যেখানে সে তার বাচ্চাটাকে রেখে ডাক্তারের কাছে যেতে পারবে, এরকম বিষয় ব্যবস্থা আছে। সেটা একটা এক্সাম্পল দিয়েছি। Another example would be bringing contraceptive supplies to women doorstep in places where their movements outside the home is limited. আর একটা যেটা করছে যে বাড়িতে যে সার্ভিসটা পাবে, পার্টিকুলারলি ফ্যামিলি প্ল্যানিং এক্সাম্পল দিয়েছে, তাকে যদি ফ্যামিলি প্ল্যানিং এর কোনো কন্ট্রাসেপটিভ সাপ্লাই করতে হয়, এবং আমরা জানি যে সেফ মাদারহুডের জন্য তোমার মেসোক্রিস্টাল ট্যাবলেটগুলো সাপ্লাই দেওয়া, সেটা পালে আমরা কি করা যেতে পারে? যেহেতু মহিলাকে বাসার বাইরে সে বেরোতে পারছে না, সেক্ষেত্রে আমি তাকে বাসায় যাতে সে পেতে পারে এই সার্ভিসটা, সেই ব্যবস্থা করা হচ্ছে। এখানেই এটাই বলা হচ্ছে, এটা একটা এক ধরনের অ্যাকোমোডেটিং জেন্ডার ডিফারেন্সেস। যেহেতু ডিফারেন্সেস এখানে চ্যালেঞ্জ না করে তাকে হেল্প করা হচ্ছে যে কিভাবে সেই কাজটা ফুলফিল করবে। So doorstep distribution of contraception had helped raise contraceptive prevalence rates in many countries and given many women to power to control their fertility as they desire. But in most cases, doorstep distribution does little to challenge the beliefs that women who leave the home without a male relative permissions are disrespected. তো এখানে আমার মনে হয় এটা তুমি বুঝতে পেরেছো, সবসময় বাংলা ট্রান্সলেট করে দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, তাহলে ডোর স্টেপে আমাদের দেশেও কিন্তু কন্ট্রাসেপটিভ ডোর স্টেপে পৌঁছে দেওয়া হয়, কারণ ফিমেলরা বাড়ির বাইরে আসতে পারে না, তার বাড়িতে সব ধরনের কাজের দায়িত্ব তাকে পালন করতে হয়। তাহলে এই সার্ভিসটা ডোর স্টেপে নিয়ে আসতে হচ্ছে। ডোর স্টেপে হলে কি হবে? এই কন্ট্রাসেপটিভ অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে যাচ্ছে এবং ওমেন ফার্টিলিটি কন্ট্রোলটা তার হাতে চলে আসছে। এটার পাশাপাশি এই যে তার পারমিশন ছাড়া যে বের হবে, এটাকে ডিসরেসপেক্টফুল বলা হয়, এই বিষয়টা কিন্তু খুব একটা এখানে লাভ হয় না। ম্যাডাম, একটা কোশ্চেন ছিল। বলো।
ম্যাডাম আমি তো সেরেব্রাল পালসি বাচ্চাদের মায়েদেরকে দেখি, হ্যাঁ হ্যাঁ, তাদের অনেকের মধ্যে ভুল ধারণা যে তারা বিয়ের পরে কন্ট্রাসেপটিভ পিল খেয়েছে দেখে তাদের বাচ্চাদের এরকম সমস্যা হয়েছে। রাইট। জি ম্যাডাম। হ্যাঁ, কন্ট্রাসেপটিভ পিলের কি মানে রিপ্রোডাক্টিভ হেলথের উপরে কোনো ইফেক্ট আছে? না, কন্ট্রাসেপটিভ পিলের ওই ধরনের কোনো ইফেক্ট নাই, ঠিক আছে। যে ইফেক্ট ম্যাডাম। হচ্ছে অনেক বেশি সেফ এবং 100% ইফেক্টিভ যদি ঠিক মতন ব্যবহার করা হয়। তো পিলের সাথে তোমার সেরিব্রাল পলসির সাথে কোনো রিলেশনশিপ অ্যাকচুয়ালি নাই। এটা হচ্ছে মিথ, এক ধরনের মিথ বা এক ধরনের ফলস বিলিফ, জি ঠিক আছে। ম্যাডাম। জি তো ম্যাডাম। এটাও একটা জেন্ডার নর্ম যে সবকিছুতেই ফিমেলকে দায়ী করা হয়। একটা অটিস্টিক বাচ্চা হলো সেটার জন্য ওই ফিমেলই দায়ী। ফিমেলকে কিভাবে দায়ী করছে? ও সেই পিল খাচ্ছে। ওকে, বুঝা গেল? তাহলে আমরা ওখানে আমরা ডোর স্টেপে নিয়ে যাচ্ছি সার্ভিসটাকে এবং এমন একটা ক্লিনিকে নিয়ে যাচ্ছে যেখানে তার বাচ্চাকে রাখতে পারবে। এটাকে এইভাবে সে জেন্ডার ডিফারেন্সটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা ওয়ে জেন্ডার ইন্টিগ্রেশন। আর একটা ওয়ের কথা বলেছে, এক্সপ্লয়েটিং জেন্ডার ইনইকুয়ালিটিস। A third type of gender integration reinforces or strengthening gender inequalities by using them to promote family planning and reproductive health services. Okay, the third type. So these programs might include those that play an aggressive or violent image of sex marketing slogan aimed at men, and those that reinforce male decision-making power by using male opinion leaders as gatekeepers of women's reproductive health behaviors. তাহলে এখানে কি বলেছে? এক্সপ্লয়েটিং জেন্ডার ইনইকুয়ালিটিস। এখানে কিভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটিস? দিস প্রোগ্রামস মাইট ইনক্লুড, তাহলে এখানে কি বলছে? ইন্টিগ্রেশনে reinforces or strengthening gender inequalities। তাহলে জেন্ডার ইনইকুয়ালিটিস যেটা আছে ওটাকে রিইনফোর্স করছে, ওটাকে স্ট্রেংথেনিং করছে। কিভাবে করছে? যেমন ধরো এখানে যে অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট ইমাজারি অফ সেক্স মেকিং স্লোগান এইমড অ্যাট মেন। কিছু স্লোগান আছে না যেখানে অ্যাগ্রেসিভ, যে কি লাগবাজি লাগ, এই ধরনের কিছু কথা আছে না? যেমন ধরো লাগবাজি লাগ একটা স্লোগান ছিল, কন্ডম ইউজ করার। সো এই ধরনের স্লোগান গুলাকে ব্যবহার করে সে যাতে কন্ডম ব্যবহার করে সেটাকে এনকারেজ করা হচ্ছে। ওকে, কি হলো নড়াচড়া করছে কেন? আর একটা যেটা এখানে এক্সাম্পল দিয়েছে, দ্যাট রেইনফোর্স মেল ডিসিশন মেকিং পাওয়ার বাই ইউজিং মেল ওপিনিয়ন লিডার্স অ্যাজ গেট কিপার্স অফ উইমেন্স রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার। উইমেন্স রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারের জন্য মেলকে গেট কিপার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মেলকে কিভাবে গেট কিপার হিসেবে ব্যবহার করা হচ্ছে? কারণ উইমেন্স রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার একটা মেলের ওপিনিয়ন দ্বারাই নির্ধারিত। তাহলে আমাকে যেটা করতে হবে যে আমার মেইলকে এখানে করছে যাতে করে সে একটা রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারের ক্ষেত্রে সে একটা ঠিক ধরনের ডিসিশনটা নিতে পারে। এখানে আমি কি করছি? মেইলকে এম্পাওয়ার করছি যাতে করে সে রাইট ডিসিশনটা নিতে পারে। মেইলকে এম্পাওয়ার করছে যাতে সে কন্ট্রাসেপটিভটা ইউজ করে। সো এটা ঠিক নেগেটিভ একটা বিষয়, নেগেটিভলি পজিটিভ করা বিষয়টা হচ্ছে এরকম। সো এটাকে বলা হয় এক্সপ্লয়েটিং জেন্ডার ইনইকুয়ালিটি। জেন্ডার ইনইকুয়ালিটি যেটা এক্সিস্ট করছে ওই ইনইকুয়ালিটিটাকেই আমরা আবারও রেইনফোর্স করছি, ওটার মাধ্যমেই তার বিহেভিয়ার চেঞ্জ করার চেষ্টা করছি। বুঝতে পারলে? এটা হলো এখানে বলা হয়েছে। ওকে, তাহলে নেক্সট হচ্ছে জেন্ডার ইন্টিগ্রেশন ইমপ্রুভ রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামস আউটকামস। কিভাবে করছে? কিছু এক্সাম্পল: গ্রেটার কন্ট্রাসেপটিভ নলেজ অ্যান্ড ইউজ, ইনক্রিজ joint decision making about family planning, greater condom use, decrease incidence of gender based violence। তাহলে আমরা যদি জেন্ডার ইন্টিগ্রেট করি রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামের আউটকাম গুলো বেড়ে যাবে। কি কি? যেমন নলেজ বাড়বে, কন্ট্রাসেপটিভ নলেজ অ্যান্ড ইউজ সম্পর্কে নলেজ বাড়ানো যাবে। জয়েন্ট ডিসিশন মেকিং ফ্যামিলি প্ল্যানিং এ এটা ইনক্রিজ করবে জেন্ডারকে ইন্টিগ্রেট করার জন্য। কন্ডম ইউজটা বেড়ে যাবে, জেন্ডার বেসড ভায়োলেন্স কমে যাবে। এটা হচ্ছে জেন্ডার ইন্টিগ্রেশনের বেনিফিটস। রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামে জেন্ডার যদি ইনক্লুড করি তাহলে এইগুলো হচ্ছে বেনিফিটস। তাহলে আমরা এতক্ষণ ইন্টিগ্রেশন করছিলাম, ইন্টিগ্রেশন মোটামুটি শেষ, আর বেশি কিছু নাই।
এখন হচ্ছে মেইন স্ট্রিমিং। মেইন স্ট্রিমিং কথাটা বোধহয় তোমরা শুনেছো, এমনি নর্মালি আমরা মেইন স্ট্রিমিং ব্যবহার করি, যে এটাকে মেইন স্ট্রিমিং করতে হবে, তার মানে মেইন স্ট্রিমের মধ্যে, মেইন স্রোতধারার মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, সেটাকে বলছে মেইন স্ট্রিমিং। জেন্ডার মেইন স্ট্রিমিং মিনস দ্য কনসিস্টেন্ট ইউজ অফ এ জেন্ডার পার্সপেক্টিভ at all stages of the development and implementation of policies, plans, programs and projects. তাহলে আমরা যত ধরনের পলিসি তৈরি করব, যত প্ল্যান তৈরি হবে, যত প্রোগ্রাম তৈরি করব, যত প্রজেক্ট তৈরি করব, সবকিছুর মধ্যেই at all স্টেজের মধ্যেই তোমার জেন্ডারকে থাকতে হবে, জেন্ডার পার্সপেক্টিভকে অ্যাড্রেস করতে হবে। এটাই হলো জেন্ডার মেইন স্ট্রিম। সো কঠিন কিছু না, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমাদের জেন্ডারকে ইন্টিগ্রেট করাই হচ্ছে জেন্ডার মেইন স্ট্রিম। কিসে কিসে করতে পারি আমরা? পলিসি, প্ল্যান, প্রোগ্রামস, প্রজেক্ট, সবকিছুর মধ্যেই জেন্ডারকে ইন্টিগ্রেট করতে হবে। দ্যাট ইজ কল্ড জেন্ডার ইন্টিগ্রেশন, জেন্ডার মেইন স্ট্রিমিং। ওকে, বোঝা গেল? সো পার্সপেক্টিভ অফ জেন্ডার মেইন স্ট্রিমিং, কেন আমরা জেন্ডার মেইন স্ট্রিমিং করব, অর্থাৎ সব কিছুর মধ্যে আমরা জেন্ডারকে কেন অ্যাড্রেস করব, কি লাভ হবে তাতে? সো জেন্ডার মেইন স্ট্রিম ইজ এ গোল, ইজ এ স্ট্র্যাটেজি, ইজ এ প্রসেস। So a goal, a strategy and process, এটা কি কারণে? for reducing gender inequality and establishing women rights and dignity at all level। তাহলে আমার কি কারণে আমরা করছি এটা? জেন্ডার ইনইকুয়ালিটি রিডিউস করছি এবং এস্টাবলিশ করছি উইমেন্স রাইট এবং ডিগনিটি at all level, considering political perspective, economic perspective, social and legal। তাহলে এই চারটা অ্যাসপেক্টের কথা এখানে যেটা বলা হয়েছে, এই চারটা অ্যাসপেক্টেই আমরা উইমেন্স রাইটকে এস্টাবলিশ করছি, উইমেন্স ডিগনিটি ইমপ্রুভ করছি, এস্টাবলিশ করছি। অল অ্যাসপেক্ট, লিগাল অ্যাসপেক্টে হতে পারে, সোশ্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, পলিটিক্যাল পার্সপেক্টিভে হতে পারে। অল অ্যাসপেক্টেই উইমেন্স ডিগনিটিকে ইমপ্রুভ করছি, উইমেন্স রাইটসকে এস্টাবলিশ করছি। গট ইট? করে আমরা কি করছি? জেন্ডার ইনইকুয়ালিটিকে রিডিউস করছি। ওকে, তাহলে মেইন, আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ জেন্ডার মেইন স্ট্রিমিং, তুমি বলবে জেন্ডার মেইন স্ট্রিমিং ইজ এ গোল, ইজ এ স্ট্র্যাটেজি, ইজ এ প্রসেস। ফর হোয়াট? ফর রিডিউসিং জেন্ডার ইনইকুয়ালিটিস and establishing women's rights and dignity at all levels, considering political, economic, social and legal perspective, all perspectives. এটাই হলো জেন্ডার মেইন স্ট্রিমিং। ওকে, সো জেন্ডার মেইন স্ট্রিমিং কেউ করছে তোমরা জানো? যে সব লেভেলে যাতে জেন্ডারকে অ্যাড্রেস করা হয়, সব লেভেলে যাতে উইমেন্স ডিগনিটি বাড়ে, উইমেন্স রাইটসকে এস্টাবলিশ হয়। আমি যেটা জানতাম, একটা হচ্ছে এন জেন্ডার হেলথ নামে একটা অর্গানাইজেশন আছে, সে কাজ করছিল জেন্ডার মেইন স্ট্রিমিং নিয়ে। তখন আমি HABS প্রোগ্রামে ছিলাম, সেই সময় তারা জেন্ডার মেইন স্ট্রিমিং কাজ করে। অনেকগুলো ওয়ার্কশপ হয়েছে জেন্ডার মেইন স্ট্রিমিং এর জন্য, ডিফারেন্ট লেভেলে, যাতে জেন্ডারকে যথাযথভাবে অ্যাড্রেস করা হয়, জেন্ডারকে ইন্টিগ্রেট করা হয়। আজকে সেশন কিন্তু এই পর্যন্তই। আমরা কি একটু রিভিউ করতে পারি? আজকে সেশন কিন্তু খুবই ছোট, কম্পারেটিভলি ছোট। জাস্ট তোমাকে জানতে হবে জেন্ডার ইন্টিগ্রেশন কাকে বলে, তোমাকে জানতে হবে জেন্ডার ইন্টিগ্রেশন আসলে কেন প্রয়োজন আছে, তারপরে কিছু এক্সাম্পল যে এই প্রোগ্রামগুলোতে জেন্ডার ইন্টিগ্রেশন করে কি লাভ হচ্ছে, আলটিমেটলি জেন্ডার মেইন স্ট্রিমিংটা কি, এটাই, আর কিছু না। তো আমার মনে হয় আমি চেষ্টা করেছি বোঝাবার, আমি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, আমি চেষ্টা করেছি। সো একজন একটু বলো আমাকে, হোয়াট ইজ জেন্ডার ইন্টিগ্রেশন, কি মনে আছে? কেউ বলবে না? সব প্রণোদিত দিবে জেন্ডার ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়? এই প্রশ্নটা যদি তুমি আমি তোমাকে করি, তুমি কি উত্তর দিবে হাবিব? বেনিফিট হবে হচ্ছে বেনিফিট, এটা আলটিমেটলি কি, কেন কেন করবো ইন্টিগ্রেশন? এটার উত্তর হচ্ছে যে ইকুয়ালি বেনিফিটেড হবে, হেলথ ইমপ্রুভ করবে, সোসাইটাল ইকুইটি বাড়বে। প্রথম ইয়েটা মনে নাই জেন্ডার ইন্টিগ্রেশনে? প্রথম যে স্লাইডটা, ছবিটা দেখালাম, ওই ছবিটা মনে করলেই তুমি বলতে পারবে হোয়াট ইজ জেন্ডার ইন্টিগ্রেশন। ওই ছবিটার মধ্যেই সবকিছু আছে।
বলো হাবিব, বলো। মানে এটা একটা স্ট্র্যাটেজি যার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা মেন আর ওমেনের মধ্যে যে ইনইকুয়ালিটিস আছে সেটা আমরা দূর করব, এবং এটার কারণে এবং এর মাধ্যমে আমরা কয়েকটা আউটকাম পাবো, যেটা হচ্ছে জেন্ডার সোশ্যাল ইকুইটিটা বাড়বে, আমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ আউটকামটা আছে ওটা তিনটা ইমপ্রুভ হবে। জিনিস বলেছি, খালি ডিফারেন্সেস বললে হবে? আর কিছু নাই? ফার্স্ট স্লাইডে আর কিছু নাই? এই যে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, অ্যাসেসমেন্ট, ওইটা ম্যাডাম এটা প্রসেস, প্রোগ্রাম সাইকেল। আমি ফেরত যাচ্ছি প্রথম স্লাইডে, তোমরা বলতে পারছো না কেন? স্লাইডটা মাথায় রাখতে হবে, নাহলে তো মনে থাকবে না তোমার। প্রথম হচ্ছে যে ডিফারেন্সেস, ইনইকুয়ালিটিস, দুইটা জিনিস, হ্যাঁ, ডিফারেন্সেস এন্ড ইনইকুয়ালিটিস তাদের মধ্যে বিটুইন মেন এন্ড উমেন। এটা কোথায়? প্রোগ্রাম সাইকেলে। প্রোগ্রাম সাইকেলের কোথায় কোথায়? এই তিনটা তুমি বলেছো। যার ফলে কি হবে? দিস ইজ আউটকাম, ইমপ্রুভ আউটকাম। কিসের আউটকাম? প্রোগ্রাম আউটকাম। আর আলটিমেটলি গ্রেটার সোশ্যাল ইকুইটি। এটি হচ্ছে ইন্টিগ্রেশন। এই তিনটাই বলতে হবে, ঠিক আছে? এটা অনেক কঠিন, বরঞ্চ ওখানে বুঝে নিজেরাই এটা বলতে হবে। ওকে, ওকে। কি কি টাইপস অফ জেন্ডার ইন্টিগ্রেশন, কি কি ওয়েজ আছে জেন্ডার ইন্টিগ্রেট করার? ওয়েজ গুলা কি? হচ্ছে কি ট্রান্সফর্মিং জেন্ডার রিলেশন টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন অফ জেন্ডার ডিফারেন্সেস, আর এক্সপ্লয়েটিং জেন্ডার ইনইকুয়ালিটি। এক্সপ্লয়েটিংটা বুঝতে পেরেছো কি? এক্সপ্লয়েট করছি আমরা ওখানে, জেন্ডার রোলকে এক্সপ্লয়েট করছি। বুঝতে পেরেছিলে? ট্রান্সফর্ম তো বুঝতে পেরেছো, ট্রান্সফর্ম কিভাবে করছো। এখানে একটা এক্সাম্পল ছিল, যেমন অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট কিভাবে করছি? আমাকে হাবিব বাদ দিয়ে এখন বলবে আরেকজন। একটা হচ্ছে ট্রান্সফর্ম কিভাবে করছি আমরা, ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে, জেন্ডার রোলটা ট্রান্সফর্ম করছি কিভাবে, বলো। রাইট, সোর্স অ্যালোকেশন, ডিসিশন মেকিং, মনে আছে? যে ম্যাম আমি বললে তো হবে না, তোমাদের বলতে হবে। শিফটিং ব্যালেন্স অফ পাওয়ার, যে ট্রান্সফর্ম করবে, যে মেয়েরা অনেক বেশি লেস পাওয়ার, যে লেস পাওয়ার তাকে এম্পাওয়ার্ড করতে হবে, ঠিক আছে? আর যেটা আরেকটা যেটা বলেছি, অ্যাকোমোডেট করবে। অ্যাকোমোডেট আমি তো অনেক সহজ সহজ এক্সাম্পলও দিয়েছি তোমাদের। হ্যাঁ ম্যাডাম, ওর মধ্যে কাজ মানে ফিমেলরা যাতে তাদের কাজগুলো সহজে করতে পারে, তাকে মানে তার জেন্ডার রোলটা মানে প্লেটা যদি সহজ করা যায়, মানে তার রোলগুলো সহজ করে দেওয়া। ভাবে যেমন, যেমন এক্সাম্পল যেমন হচ্ছে ডোর স্টেপ ডিস্ট্রিবিউশন অফ কন্ট্রাসেপটিভস, রাইট, তাতে কি লাভ হলো? তার কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স বাড়বে, মানে ইউজেসটা বাড়বে, তার নিজের সে কন্ট্রোল থাকবে ফার্টিলিটি, সে ওটা খেয়ে হয়তো বাচ্চা চায় না, ঠিক আছে, হাজবেন্ড তো এই নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না, হতে হবে না হলে না হবে, ঠিক আছে? তাহলে ফিমেল ক্যান হ্যাভ দেয়ার কন্ট্রোল ওভার ফার্টিলিটি। হ্যাঁ, লাস্টে এক্সপ্লয়টেশনটা কি করি? এক্সপ্লয়েট করছি যে আমরা মেয়েদেরকে ডিসিশন মেকিং, তাদের যে ডিসিশন মেকিং পাওয়ারটা এটা ইউজ করে তাদেরকেই, তারাই যাতে মানে ভালো ডিসিশনটা নিতে পারে, মানে তাদেরকে দিয়ে এটা বাড়ানো যায়। অর্থাৎ যে নেগেটিভ ইয়েটা আছে ওটাকেই আমরা ব্যবহার করছি, মেল যে ভিরুলেন্স আছে বা মেল যে মাস্কুলিনিটি আছে ওটাকে আমরা ব্যবহার করে পজিটিভ আউটকাম চাচ্ছি, ওটাকেই হচ্ছে এক্সপ্লয়েট করা, এক্সপ্লয়েটিং। লাখ বাবাজি একবার ছিল, হ্যাঁ, লাখ বাবাজি অর্থাৎ কন্ডম ব্যবহার করো, পুরুষকে উদ্বুদ্ধ করার জন্য করা হয়েছে। এটা একটা এক্সাম্পল ছিল এক্সপ্লয়টেশনের। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এই ধরনের কিছু করলে তো সমালোচনা হবে, মনে আছে? হ্যাঁ, অর্থাৎ রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারে যাতে কন্ডম ব্যবহার করে, এই জন্য একটা বিজ্ঞাপন তৈরি হয়েছিল, তোমরা জানো কিনা জানি না, যেখানে লাস্টে লেখা ছিল লাখ বাবাজি, কন্ডম দিয়ে দেখানো ছিল যে ইউ ক্যান গো ফর রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার বাট কন্ডম ইউজ করো, তাহলেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাই তাহলে এইভাবে এক্সপ্লয়েট করেও একটা জেন্ডার ইন্টিগ্রেশন করা হচ্ছে। ওকে, তাহলে ইম্পর্টেন্স কি বলতে পারবে যে জেন্ডার ইন্টিগ্রেশন রিপ্রোডাক্টিভ হেলথের জন্য কেন গুরুত্বপূর্ণ? আমরা অনেক এক্সাম্পল দিয়েছি, ইম্পর্টেন্স গুলো বলতে পারবে? কে পারবে তাই শুনি। মেল ফিমেল বোথ যেন ইমপ্রুভমেন্ট করতে পারে, এই জন্য দরকার দুইজনই যাতে পার্টিসিপেট করতে পারে।
মানে ইমপ্রুভিং হেলথ আর হচ্ছে জেন্ডার ইকুইটি, এটা কি করা আর কি, মেন এইম জেন্ডার ইন্টিগ্রেশনের। হেলথ 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 কে ইমপ্রুভ করার জন্য দরকার বার্থ আনওয়ান্টেড বার্থ প্রিভেনশনের জন্য। অনেকগুলো এক্সাম্পল দিয়ে কেন জেন্ডার ইন্টিগ্রেশনটা রিপ্রোডাক্টিভ হেলথের জন্য ইম্পর্টেন্ট আমরা অনেকগুলো প্রোগ্রামের এক্সাম্পল দিয়েছি, তাই না? মাদারহুড প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে তোমার জেন্ডারের একটা রোল আছে, জেন্ডার রোলগুলো কি এবং সেগুলোকে অ্যাড্রেস করা রিপ্রোডাক্টিভ হেলথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জেন্ডার রোলগুলোকে, জেন্ডার ইনইকুয়ালিটিস এবং ডিফারেন্স যেটা আছে এগুলোকে অ্যাড্রেস করা। হ্যাঁ, জেন্ডার ইনইকুয়ালিটি এবং ডিফারেন্সটাকে অ্যাড্রেস করাই হচ্ছে জেন্ডার ইন্টিগ্রেশন। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, যেমন এই এবং কিছু জেনারেল কথা বলা হচ্ছে যে কি কি লাভ হবে। ফার্স্টে একটা স্লাইড দেখলাম না, যে জেন্ডার ইন্টিগ্রেশন গুলো রিপ্রোডাক্টিভ হেলথের কি কি লাভ হবে, নলেজ বাড়বে, ইউজ বাড়বে, জেন্ডার বেসড ভায়োলেন্স কমবে ইত্যাদি। হ্যাঁ, এই কথাগুলো বলতে হবে। আমার মনে হয় মোটামুটি বোঝানো গেছে। বলো, অনেক কঠিন, প্রথম শুনছি ইন্টিগ্রেশন, জেন্ডার ইন্টিগ্রেশন, তারপর রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে যদি জিজ্ঞেস করি যে রিপ্রোডাক্টিভ হেলথে কোন কোন ইম্পর্টেন্ট এরিয়াজ আছে যেখানে জেন্ডার ইন্টিগ্রেশন দরকার, তুমি কি উত্তর দেবে? ফ্যামিলি প্ল্যানিং, রাইট, তারপর হচ্ছে গিয়ে সেফ মাদারহুড, এসটিআইস এন্ড এইচআইভি কন্ট্রোল। রাইট, এক্সাম্পল গুলোই দেওয়া আছে, ওগুলোই বলবে যে দিস আর দ্য ইম্পর্টেন্ট এরিয়াজ দ্যাট রিকোয়ার্স জেন্ডার ইন্টিগ্রেশন। সবাই কি বুঝতে পারছি? আইরিন তো একটা কথা বলে নেই মনে হয়। না ম্যাডাম বলতেছি তো। সানোয়ারা কি? সানোয়ারা চুপচাপ? জি ম্যাম। ম্যাম আমি আছি ম্যাম। কিন্তু কথা তো একটাও শুনলাম না সানোয়ারা। যাই হোক, বোঝানো গেছে কিনা বলো। এটা কিন্তু মোটামুটি জি ম্যাডাম, হ্যাঁ সহজ না বুঝতে, বোঝার আমি অনেক সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। ভাগ্যিস তো তোমাদের সাথে তোমার ফরেন স্টুডেন্ট নাই, তাহলে তো আবার একটা যন্ত্রণা হতো। বাংলায় বলতে গেলে সে ভাবতো আমি এত বাংলা বলছি, তাহলে সে তো কিছু বুঝতে পারছে না। চেষ্টা করছি যতটা তোমরা বুঝতে পারো, ঠিক আছে? বুঝতে পারলেই সেটা মনে রাখতে পারবে, না বুঝতে পারলে মুখস্থ করে তো পারবে না। ওকে, তাহলে জেন্ডার মেইন স্ট্রিমিং বলতে কি বোঝায়? না বলতে পারো? ম্যাম ওভাবে বুঝে বলতে পারবো না। ছবিটা মনে রাখতে হবে। জেন্ডার মেইন স্ট্রিমিং ইজ এ গোল, জেন্ডার মেইন স্ট্রিমিং ইজ এ প্রসেস, জেন্ডার মেইন স্ট্রিমিং ইজ এ স্ট্র্যাটেজি। কিসের জন্য? ফর রিডাকশন অফ কি 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 জেন্ডার ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি রিডাকশন। রাইট, এই তো বলতে পারছো, সুন্দর। রাইটস এন্ড ডিগ্রিজ এস্টাবলিশ করব কোন কোন স্ফিয়ারে, কোন কোন পার্সপেক্টিভে? অল লেভেলে, পলিটিক্যাল, at all level, at all perspective, কোন সোশ্যাল, ইকোনমিক, লিগাল। এই তো মনে রাখছো, সহজ হয়ে গেছে না? জেন্ডার মেইন স্ট্রিমিং। ওকে, গুড। তাহলে মেইন স্ট্রিমে জেন্ডারকে অ্যাড্রেস করতে হবে। কোন কোন মেইন স্ট্রিমে ঢুকবে এরা? প্রথম স্লাইডে যেটা ছিল মেইন স্ট্রিমিং, প্রথম স্লাইড, কোন কোন মেইন স্ট্রিমটা আমরা অ্যাড্রেস করব? কোন কোন পলিসি, পলিসি থাকবে, প্ল্যানে থাকবে, প্রোগ্রামে থাকবে। হ্যাঁ, তাহলে সব এইগুলি বলতে হবে যে এই সব জায়গায় জেন্ডারকে ইন্টিগ্রেট করতে হবে। এটাই হচ্ছে জেন্ডার মেইন স্ট্রিমিং। তো আমি চেষ্টা করেছি বোঝানোর। লাস্টের স্লাইডটা আবার দেখাই তোমাদের। Consistent use of gender perspective at all stages of the development and implementation of policies. Development and implementation of policies, plans, programs and projects. ঠিক আছে? এটি হচ্ছে জেন্ডার মেইন স্ট্রিমিং। সব কিছুতেই কনসিস্টেন্টলি তোমার জেন্ডার পার্সপেক্টিভ আনতে হবে। এইটা হচ্ছে পার্সপেক্টিভ অফ জেন্ডার মেইন স্ট্রিমিং। দিস আর দ্য পার্সপেক্টিভ। ওকে, তাহলে আমরা রিভিউ করে ফেললাম। আমার মনে হয় মনে থাকবে ইন্টিগ্রেশন কি আর কেন ইন্টিগ্রেশনটা গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন করলে আমাদের কি লাভ হয়, ইন্টিগ্রেশন না করলে কি হয়, এটা উত্তর দিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি না করি আমরা প্রোগ্রামে, তুমি তো রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রাম করছো, ফ্যামিলি প্ল্যানিং, তুমি জেন্ডার নিয়ে ভাবছোই না, তাহলে কি হবে? কি লাভ, কি হবে বলো তো? মানে ফুলফিল হবে না। হ্যাঁ, তুমি গোলে পৌঁছাতে পারবে না।
তাই না, সাকসেসফুল হবে না। তাহলে জেন্ডারকে অবশ্যই অবশ্যই তোমার ইন্টিগ্রেট করতে হবে তোমার রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামগুলোর মধ্যে। এটাই ছিল আমাদের আজকের সেশন, ইন্টিগ্রেশন অফ জেন্ডার ইন রিপ্রোডাক্টিভ হেলথ। ওকে, দ্যাটস ইট। তো এটা একটু থ্যাংক অল অফ ইউ ফর টাইমলি প্রেজেন্ট। আর হচ্ছে সবাই আমাকে রেসপন্স করেছো যদি ইউ গট দ্য মেইল। ম্যাডাম আপনাকেও ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমাদের ক্লাসের শুরুতে বলেছিলেন আমাদের সাজেশন দিয়ে দিবেন। সাজেশন তো দিব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকে জি ম্যাডাম। নেক্সট ক্লাসে যখন স্লাইড পাঠাবো পাওয়ার পয়েন্ট, সেই সাথে সাজেশনটা পাঠিয়ে দিব। ম্যাডাম আমাদেরকে এবার ভার্সিটিতে যে পরীক্ষা দিব আশা করি সেটাই দিতে হবে। ইনশাআল্লাহ। সেটা দিলেই ভালো হয়, সেরকমই হলে ভালো জি হয়। ম্যাডাম। কষ্ট হয় তোমাদের জন্য, কষ্ট হয়। একটা ভালো বাসায় থাকছো, দৌড়ানো লাগছে না, রাস্তার যানজট নাই, ভালো করতে হবে এটা। হ্যাঁ বলো, ভাগ করে নিবা, দুইটা বাদ যাবে, ফিট করার দরকার নেই। ঠিক আছে, 4 জনে 4টা করবা, আর 2টা পরবর্তীতে কেউ যদি থাকে ঢুকে তার জন্য থাকবে। আর কোনো প্রশ্ন নাই তো? তো এই কথাবার্তা, এই কথাবার্তাগুলো জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ডিফারেন্স, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। আগের সেশনে যে ছিল ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, ইকুইটি, এই 3টা শব্দ ভালো করে জানতে হবে, একদম বুঝতে হবে উইথ এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ভালো থাকো, টেক কেয়ার সবাই, ভ্যাকসিন নিয়ে নাও, টেক কেয়ার, তারপর যত্ন নিও। ম্যাডাম আমার ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হচ্ছে না। কার? ম্যাডাম আমার 3 দিন মাঝখানে 2 দিন বন্ধ ছিল আপু, এখন আবার স্টার্ট হয়েছে। ও আচ্ছা, চেষ্টা করিয়ে যাও, কিপ গোয়িং। জানোয়ারা তুমি কি ভ্যাকসিন নিয়েছো? বন্যা? জি ম্যাম। গুড, ভেরি গুড। কোনো অসুবিধা হয়েছিল? না ম্যাম, একটু জ্বর আসছিল। হাবিব, ভ্যাকসিন রেজিস্ট্রেশন তো করতে পারিনি। করে ফেলো, রেজিস্ট্রেশন করে ফেলো। আমাদের বয়স তো 40 এর কম নাকি, এই জন্য চেষ্টা করছি। হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে করবে। হ্যাঁ হ্যাঁ, আজকে দেখলাম দুইটাতেই প্রবলেম হচ্ছে, গতকাল ট্রাই করলাম। আজকে কি হয়েছে? দুটাতে মানে দুইটা রেজিস্ট্রেশন মানে প্রাইভেট হেলথ ওয়ার্কার যারা আছে ওইটাতে রেজিস্ট্রেশন করতে চাইছি না, ওইখানে নিচ্ছে না। বলতেছে এখন আমি ম্যাম দেখতেছি মাঝে আবার মাঝে ওদের সার্ভারে সমস্যা হয়, আবার দেখা যায় 2-1 দিন পরে আবার নিতে থাকে। চিন্তা করো তোমরা, এই যে রেজিস্ট্রেশন সিস্টেমটা চালু করেছে, এতে পরে কি সাধারণ মানুষ পারবে? বন্যা আমাকে বলো। না ম্যাম, অনেকেই অনেক প্রবলেমে আমরা পড়ছে। এত উচ্চ শিক্ষিত হয়ে সারাদিন আমরা টেকনোলজি ব্যবহার করি, তাই না? আমরাই পারছি না। আর আমরা হচ্ছে ক্যাটাগরি যে করছে, ক্যাটাগরি গুলো তো বোঝা যাচ্ছে না, মানে ক্যাটাগরিও বোঝা যাচ্ছে এই না। কোন ক্যাটাগরি করতেছে। একদম ঠিক কথা বলেছো, এত জটিলতা তৈরি করেছে। তারপরে আবার ওই যে নাম্বারটা আসার, ওইটা বহুত ঝামেলা। আবার এটা প্রিন্ট করে নিয়ে যাও, ওই কথাও কিন্তু লেখে নাই কোথাও যে ভ্যাকসিন নিতে হলে প্রিন্ট করে নিয়ে আসতে হবে, বুঝছো? এসএমএস যখন আসে তখন সেখানে লিখে, তো এই সাধারণ মানুষ কোথায় প্রিন্ট করতে যাবে? তাহলে কি হবে? তার সাহায্য নিতে হবে। তাহলে তার সাহায্য কি বিনা পয়সায় কেউ করবে বলো? এতগুলো পয়সা দিতে হবে। তাহলে এই হলো সিস্টেম আমাদের দেশে। তারপরে আমরা নোবেল প্রাইজ পাবো, ভ্যাকসিন এত সাকসেসফুল হয়েছিল 100%। হ্যাঁ, তবে ম্যাডাম এটা আমাদের সুযোগ ছিল, মানে আমাদের হেলথ সিস্টেমটা স্ট্রেংথেনিং করার। এক্স্যাক্টলি। একটা সুযোগ আমরা হয়তো মিস করতেছি কিনা জানি না, তাও একটু ইমপ্রুভ হয়েছে, আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে, কমিউনিকেশনটা একটু ইমপ্রুভ হয়েছে, এটা আরো সুযোগ ছিল আমাদের। হ্যাঁ, কিন্তু এই যে ভ্যাকসিন নীতি যে এত জটিলতা, এটা কি করে সম্ভব? আমি নিজে করতে গিয়ে, আমি তো প্রথম দিকে করেছি, সেই কবে তোমার তখনও এই প্রবলেম গুলো হয়েছে কম বেশি, জানো তো। ঠিক আছে, হ্যাঁ, তোমরা ভালো থেকো, অনেক কথা বললাম। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম সময় দেওয়ার জন্য। বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম।